আমার যদি ভুল না হয় আপনি বোধহয় বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে ট্রোলড ক্রিকেটার। মোহাম্মদ মিঠুন মেবি আপনার কাছাকাছি আসতে পারে। কেউ বলে যে মিথ্যা কথা বলতেছে। আমার তো মনে হয় প্রথম সেই 2017 থেকে আপনার ক্যাপ্টেন করে দেওয়া উচিত ছিল। সবার আগে আমি মনে করি প্লেয়ারদের দোষ, প্লেয়াররা পারফর্ম না করলে এটা প্লেয়ারদের দোষ। পঞ্চপাণ্ডব এখন হবে না, এখন বাংলাদেশ টিম হয়ে খেলবে। আমার কাছে মনে হয় যে কথা বলার থেকে অ্যাকশনটা ইম্পর্টেন্ট। 6 ব্যাটসম্যান যদি না পারে 8 ব্যাটসম্যানও পারবে না। 2027 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ভালো কিছু করবে। এবার না এই কথাগুলো কমায় দেন আপনারা সবাই। একটা দল এত বছর ধরে খেলে কোনোদিন কোনো ট্রফি জিতে নেই, আমরা বলবো না যে একটা চান্স আছে কিনা ওয়ার্ল্ড কাপে। প্রিয় দর্শক, আজ আমি এমন একজনকে নিয়ে আপনাদের সামনে এসেছি, যাকে আমি এর আগে 2-1টা প্রোগ্রাম এরকম হয়েছে, বড় বড় কেউ এসছে, আমি বলেছি যে এমন একজন এসছে যাকে নাম না বললে আপনারা চিনবেন না। তো সেই পুরনো কথাতে আর যেতে চাচ্ছি না। আমার ধারণা এমন একজন এসছে যাকে নাম না বললেও আপনি চিনবেন দেখা মাত্রই। তার নামটাও খুব সুন্দর, শান্ত। যদিও তিনি মাঠে খুব একটা শান্ত থাকেন না, খুবই অশান্ত থাকেন, এবং স্লিপ থেকে ওনার যে কথাবার্তা সেগুলো এখনকার বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘটনা, এগুলো তো আমরা আসবো। সেটা তার মূল পরিচয় না, তার মূল পরিচয় হচ্ছে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্ত, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। থ্যাংক ইউ। প্রথমে বলেন আপনার ঈদ কেমন কাটলো? না, আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। যদিও এবার একটু ব্রেকটা কম ছিল, বাট যে 2-3 দিন ছিলাম বাসায় খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। এবারে ঈদটা একটু আমার মতে, মানে আমার ধারণা একটু স্পেশাল হওয়ার কথা, কারণ ঈদ তো ঈদেই, ঈদ মানেই হচ্ছে আনন্দ। কিন্তু পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার টাটকা স্মৃতি নিয়ে আপনি ঈদে গিয়েছেন, বাড়িতে রাজশাহীতে ঈদ করেছেন তাই না, নিজের বাড়িতে। তো পেছনে এমন একটা বড় সাফল্য, এবার তো ডেফিনেটলি একটু বাড়তি রং যোগ হয়েছে ঈদে, তাই না? হ্যাঁ, অবশ্যই আমার মনে হয় একটু স্পেশাল ওই দিক থেকে চিন্তা করলে, কারণ আমি গ্রামে থাকি, গ্রামে সবার সাথে থাকতে পছন্দ করি। তো গ্রামের মানুষদের যে কথাবার্তা, মানে আমি যাদের মধ্যে বড় হয়েছি আসলে তাদের যেই আনন্দ, এটা আসলে বাড়তি একটা আনন্দ দিয়েছে ঈদে। কুরবানি তো থাকবেই, এটা তো আনন্দ প্রতি বছরই হয়, বাট এই আনন্দটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে যে সবার মুখে এত হাসি, এত খুশি, সবাই এত সেলিব্রেট করছে বিষয়টা টেস্ট ক্রিকেটে। সো এটা একটা বাড়তি ভালো লাগার বিষয় ছিল ঈদে। গ্রামে থাকেন বলতে রাজশাহী শহরে না আপনার বাড়ি? না, রাজশাহী কোথায় বাড়ি? আমার বাসা হলো হরিয়ান সুগার মিল থেকে আরো 3-4 কিলোমিটার ভেতরে। তো একদম আমার বাসা থেকে আর কি 15-20 কিলোমিটার দূরে হলো আপনার শহরটা, আপনি যদি ধরেন। জায়গাটার নাম কি? রণহাট গ্রাম। রণহাট। রণ মানে হচ্ছে যুদ্ধ, দারুণ নাম। শুনেছি, একটু অ্যাড করে শুনেছি এটা নাকি অনেক যুদ্ধের মাধ্যমে এই গ্রামটাকে অর্জন করা হয়েছিল। কতটুকু সত্য জানি না, মানে মুক্তিযুদ্ধের সময় সেটা অনেক একটা যুদ্ধ হয়েছিল এই গ্রামটাকে নিয়ে। বোঝা যাচ্ছে আপনার ক্রিকেট মাঠে যে আপনার যোদ্ধার যে একটা প্রতিকৃতিটা কোত্থেকে আসছে আমরা কিছুটা বুঝতে পারলাম। আচ্ছা শান্ত, আমি পাকিস্তানটা একটু বলে নিই আগে কিছুটা। সেটা হলো যে পাকিস্তানের এক অর্থে নতুন না, পাকিস্তানে গিয়ে আপনারা পাকিস্তানকে হারিয়ে এসেছেন 2-0-তে। এবং ওই সিরিজের আগে যদি ধরেন আমাকে কেউ বলতো, আমি বাজি টাজি ধরা পছন্দ করি না, কিন্তু কেউ যদি বলতো যে ভাই বাংলাদেশ পাকিস্তানকে হারাবে 2-0, আমি বাজি ধরবে যে আমি 1 টাকা দিব, সে আমাকে 1 কোটি টাকা দিবে, আমি কিন্তু রাজি হতাম না। এটা আমার কাছে এতটাই অবিশ্বাস্য। এবং যারা নিউট্রাল ক্রিকেট বিশ্লেষক, বাংলাদেশের না পাকিস্তানের না, তারাও এটাকে যখন লিস্ট করে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় আপসেটের মধ্যে রাখে। ওইখান থেকে যদি শুরু করি, ওইবার পাকিস্তানে যাওয়ার আগে আপনি কি দূরতম কল্পনাও তো ভেবেছিলেন যে এটা রাওয়ালপিন্ডি 2 টেস্ট শেষে বাংলাদেশ 2 পাকিস্তান 0? এইভাবে ভাবি নাই, বাট অ্যাজ এ প্লেয়ার বা ক্যাপ্টেন হিসেবে সবসময় তো জিততে চাইছি বা জিতবো, ওই মন মানসিকতাটা নিয়েই গেছি। বাট তার আগে ক্রিকেট বোর্ডে অনেক কিছু হচ্ছিল, একটু মানে ডিফিকাল্টিসের মধ্যে দিয়ে আমরা প্লেয়াররাও যাচ্ছিলাম। বাট আমরা প্লেয়াররা সবসময় চিন্তা করছি যে ওটা আমাদের কন্ট্রোলে নাই, আমরা খেলাটা এনজয় করি, খেলাটা কত ভালো ক্রিকেট খেলতে পারি। ওইখানে যাওয়ার পরে আমরা এরকম চিন্তা করে আসলে খেলতে নামা। বাট তার আগে আমাদের খুব ভালো একটা প্রিপারেশন ফেজ ছিল। যারা শুধু টেস্ট খেলে বা যারা 1-2টা ফরম্যাট খেলে, তাদের একটা লম্বা ব্রেক ছিল। ওই ব্রেকে প্রিপারেশন ফেজটা আমার মনে হয় বাংলাদেশের, আমি যতদিন ধরে খেলতেছি, ওয়ান অফ দ্য বেস্ট প্রিপারেশন ছিল। সো ওই প্রিপারেশনটা ভালো হওয়ার কারণে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে একটা বাড়তি কনফিডেন্স আমি দেখতে পাচ্ছিলাম বা দেখা যাচ্ছিল সবার বডি ল্যাঙ্গুয়েজ, সবার অ্যাপ্রোচ, সবার কথা বলার ধরন, যে না আমরা কিছু একটা করতে পারবো সিরিজটা শুরু হওয়ার আগে। সো ওইখান থেকে আসলে বিশ্বাসটা আসা। তারপরে যখন আমরা খেলা শুরু করলাম, যখন এভিডেন্স পেলাম যে না আমরা উইকেট নিতে পারছি বা রান করছি, তখন আসলে মনে হচ্ছিল যে না আমরা এবার
ভালো কিছু করতে পারবো। আচ্ছা, আপনি যেটা বললেন যে অধিনায়ক হিসেবে সবসময় জিততে চান, আপনার ব্যাপারে আমাকে যেটা সবচেয়ে বেশি স্ট্রাইক করেছিল যে 2023 সালে নিউজিল্যান্ডের সাথে খেলা, আপনি স্টপ গেপ ক্যাপ্টেন, ফুল টাইম ক্যাপ্টেন না, এবং নিউজিল্যান্ডের সঙ্গে মাউন্ট মঙ্গনুই আমরা একটা ম্যাচ জিতেছি। ওইটাও ওই মানে যেটা বলছিলাম, ওইটাও একটা ওয়ান অফ দ্য বিগেস্ট আপসেট ক্রিকেট ইতিহাসে। বাংলাদেশ নিউজিল্যান্ডে কোনো দিন কিছু জিতে নাই, সেখানে টেস্টে জিতে গেল। ওই টেস্টের আগে আপনি আপনার প্রেস কনফারেন্সে একটা কথা আমাকে খুব স্ট্রাইক করেছিল যে আমরা এই সিরিজটা জিততে চাই। তো আমার মনে হয়েছিল এটা আসলে কথার কথা, মানে ক্যাপ্টেনদের বলতে হয়, কিন্তু আপনার বলার মধ্যে একটা কনভিকশন ছিল। এইটা যদি আপনি বলেন যে আপনি এটি কি আপনার একদম মজ্জাগত একটা, হ্যাঁ আছে, হ্যাঁ সবাই জিততে চায়, কিন্তু একই সঙ্গে তো আমার দলের শক্তি, অপোনেন্ট কি, ইতিহাস কি, এগুলো তো পিছে টেনে ধরে। তো আপনার ভিতরে এই জিনিসটাই যে জিততেই হবে, এই জিনিসটা কোত্থেকে আসছে? আমি খুব বেশি লজিকে বিশ্বাস করি না, যে না আগে জিতি নাই দেখে জিতবো না, এরকম আমি কোনোদিনই চিন্তা করি নাই, কোনোদিন আসেও নাই যে না আসলে নিউজিল্যান্ডে কোনোদিন জিতিই নাই, কিভাবে সম্ভব, ওরা এত ভালো টিম, এই চিন্তা আমার মাথায় আসে নাই। এটার পেছনে কারণ হলো আমি যখন ওই যে বললাম না গ্রামে বড় হয়েছি, ক্রিকেট খেলি, ফুটবল খেলি, যাই খেলি, বা ছোট বাচ্চার সাথে খেলি বা বড় ভাইয়ের সাথে খেলি, জিততে হবে, জিততে চাই, জিতবো, যেভাবে হোক জিতবো, পরে পারি না পারি সেটা তো আলাদা জিনিস। সো ওইভাবে বড় হওয়া। তো আমার কাছে যেটা মনে হয়েছিল ওই সিরিজের সময়, নর্মালি যখনই আমি ইন্টারন্যাশনাল সিরিজ খেলি যে কোনো অপোনেন্টের এগেনস্টে, কোনোদিন হয় নাই দেখে হবে না এই জিনিসটা আমার মাথায় আসে না। আমার মাথায় আসছে আমি রেডি হয়ে আসছি, এখানে যে দল ভালো খেলবে সেই দল জিতবে, ওই পার্টিকুলার ডেতে আমার আসলে পারফর্ম করাটা ইম্পর্টেন্ট। আদারওয়াইজ আমি পার্সোনালি বিশ্বাস করি যদি এভাবে আমি চিন্তা না করি, তাহলে আমি পার্সোনালি হয়তো ওইরকম গ্রো করতে পারবো না, বা বাংলাদেশ টিম আগে যেখানে ছিল ওইখানেই থেকে যাবে, যে কোনো রকম কম্পিট করতেছে। সো চিন্তা ভাবনাটা ওইভাবে আসলে আসছে এবং ওইভাবে বড় হয়েছে। এটা তো শুধু আপনার নিজের বিশ্বাস করলে হবে না, দলের মধ্যে ছড়িয়ে দিতে হবে। ক্যাপ্টেন হিসেবে বাড়তি কাজ এটা। এইটা কতখানি, মানে ক্যাপ্টেন্সির সবচেয়ে বড় অংশটা তো এইটাই, টু ইন্সপায়ার আদার্স। এটা আপনি কিভাবে করেন? ওইভাবে তো আসলে কোনো ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ারকে আমি যে ফিট করে জিনিসটা এরকম, টু বি ভেরি অনেস্ট, আমি, আমার কাছে মনে হয় যে কথা বলার থেকে অ্যাকশনটা ইম্পর্টেন্ট, যে আমি অ্যাকশনে কি দেখাচ্ছি, আমার প্রিপারেশনটা কীরকম, আমি আসলেই চাই কিনা। আমি তো কথা অনেক বলতেই পারি, কিন্তু আমার প্রিপারেশন, আমি প্র্যাকটিস, আমি আসলেই জিততে চাই কিনা, এটা কিন্তু একটা মানুষকে দেখলে আপনি বুঝতে পারবেন। সো আমি অ্যাজ প্লেয়ার বা অ্যাজ ক্যাপ্টেন যদি বলেন, আমি চিন্তা করি যে আমি আগে আমারটা করি, আমি যদি রেসপন্সিবিলিটিসটা নিয়ে করি, তাহলে বাকিরা হয়তো ওই জিনিসটা আসলে রিয়ালাইজ করবে যে না, টিমের ক্যাপ্টেন চাচ্ছে বা টিমের একজন প্লেয়ার চাচ্ছে, হোয়াই নট মি। মানে লিডিং বাই এক্সাম্পল বলতে যেটা বোঝায়। হতে পারে আমি ওইভাবে আসলে যেতে চাই না, বাট আমার কাছে মনে হয় যে আমি করি, আমি স্টার্ট করি, আমাকে দেখে যদি আরেকজন স্টার্ট করে, বা আমি যদি আরেকজনকে দেখে স্টার্ট করি, তাহলে টিমটা একসাথে মানে ভালো কিছু করবে। যে পাকিস্তানের অংশটা আমরা একটু বলবো আর একটু, সেটা হচ্ছে পাকিস্তানে গিয়ে যে জিতলেন সেটা বললাম, আপনি বিশ্বাস নিয়ে গিয়েছিলেন, বাংলাদেশ বেটার ক্রিকেট খেলে জিতেছে, এবং পাকিস্তানের ক্রিকেট পুরা টালমাটাল হয়ে গেল। এরপর তারা উইকেট পুরো চেঞ্জ করে পুরো একটা দেশের ক্রিকেটে পুরো এলোমেলো অবস্থা হয়ে গেল। সেটুকু আমি ধরলাম যে ওয়ান অফ ছিল, কিন্তু এইবার আমার কাছে মনে হয়েছে এটা এক ধরনের বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এই সিরিজটা ওইটার চমে এগিয়ে রাখি। এই কারণে এবার ফ্রম দ্য বিগিনিং আপনাদের মনে হয়েছে যে ইউ আর গোয়িং টু উইন দেয়ার, মানে পুরো এটিচিউডটাকে টেস্ট ক্রিকেট যেভাবে খেলা উচিত, আপনার স্পোর্টিং উইকেট থেকে শুরু করে 5 জন বোলার নিয়ে খেলা। সাকিব আল হাসান ওয়ার্ল্ড অফ দ্য গ্রেটেস্ট অলরাউন্ডার, সে যখন টিমে ছিল খুব ইজি ছিল 5 জন বোলার নিয়ে খেলা, তখন আমরা 4 জন নিয়ে খেলেছি, কখনো এর চেয়েও কম নিয়ে খেলেছি, পুরো মানে যে ইন্টেন্ট যেটা বলে। তো আপনি এই সিরিজটার যদি আমাকে বলেন যে এই যে সর্বশেষ যে সিরিজটা 2-0 দেশে হলো, এইটার প্রিপারেশন ফেজটা কবে থেকে শুরু হলো? আপনি কিভাবে ওইখানে কি পাকিস্তানটা টেনে এনেছেন যে ওদের দেশে গিয়ে ওদেরকে হারিয়েছি, এখানে পারবো না কেন, এরকম কিছু? না আপনার এই যে স্পোর্টিং উইকেটে যাওয়ার যে একটা রিস্ক, 5 জন বোলার নেওয়া, তো সবসময় তো সেফ খেলা হচ্ছে, বেশি ব্যাটসম্যান নেওয়া, পুরো জিনিসটা যদি একটু বলতেন যে এখানে কারা কারা ছিল, কোচ বা বোর্ড, কার ইনিশিয়েটিভ ছিল, মানে পুরো এটা কী ছিল, প্ল্যানটা কী ছিল? প্ল্যানটা বেশ প্রায় 1.5-2 মাস আরও আগেই হবে, এটা তখন থেকেই করা। স্পেশালি আমি বেশ কিছু সিনিয়র ক্রিকেটারের সাথে কথা বলেছিলাম, যেরকম এখানে মুশফিক ভাই ছিল, মমিনুল ভাই ছিল, তাইজুল ভাই ছিল, মিরাজ ছিল। ওনাদের সাথে একটা সুন্দর সবসময় আমার কমিউনিকেশন ছিল যে আমরা আসলে কি ধরনের উইকেটে খেলতে চাই বা আমাদের প্রিপারেশনটা কীরকম। প্রথমে আমরা চিন্তা করেছি কি ধরনের উইকেট আমরা খেলতে চাই আসলে। তো আমরা ডিসাইড করেছিলাম ওই অপোনেন্টের স্ট্রেংথ কি, আসলে ওগুলো নিয়ে অ্যানালাইসিস করার পরে আমাদের কাছে মনে হয়েছিল যে আমরা এরকম টাইপের স্পোর্টিং টাইপের উইকেটে খেললে আমাদের চান্সেস বেশি থাকবে। দেন ওই অনুযায়ী আমরা প্রিপারেশন ফেজে গেছি। যারা শুধু টেস্ট ফরম্যাটটা খেলছিল তারা একটু লম্বা সময় পেয়েছে, তো ওই অনুযায়ী প্রিপারেশনটা নেওয়া,
এবং আমি বলবো যে একদম ফ্যাসিলিটিসের দিক দিয়েও তারা ভালো ফ্যাসিলিটিস পেয়েছে। সো এখানে ক্রিকেট বোর্ডকে থ্যাঙ্কস দিতেই হবে যে ওনারা ওইভাবে ফ্যাসিলিটিসটা এনশিওর করেছে। তারপরে যখন আমরা সিরিজ শুরু করেছি, আমাদের আপনি যেটা বললেন যে না আমরা এই সিরিজটা জিততেই চাই, জিতবো। যা আগের সিরিজ আপনি জিতছেন, একটা তো কনফিডেন্স থাকবে, বাট হোম কন্ডিশনে ভালো একটা স্মৃতি আমরা করতেই পারি। কিভাবে করব, আমরা আমাদের প্ল্যানগুলো এক্সিকিউট করবো এবং আমরা ওই বিশ্বাসটা নিয়ে খেলবো। 5 বোলার নিয়ে খেলার কথা আপনি যেটা বললেন, 6 ব্যাটসম্যান যদি না পারে 8 ব্যাটসম্যানও পারবে না, আমি এভাবে চিন্তা করি। এটা অনেক পুরনো একটা কথা ক্রিকেটে। So, আমার কাছে মনে হয়েছে যে এই যে পরিবর্তনটা কোনো না কোনো এক সময় করতে হবে, সো এই পরিবর্তনটা এখন থেকেই কেন না। সো যেহেতু 5টা জেনুইন বোলার আছে যাদের 20 উইকেট নেওয়ার মতো এখন ক্ষমতা রাখে তারা, এবং আমাদের যে ব্যাটসম্যানগুলো আছে মুশফিক ভাই, মমিনুল ভাই, লিটন, যারাই ব্যাটিং করতেছে মাশাআল্লাহ লম্বা ইনিংস খেলতেছে, এবং এই রেসপন্সিবিলিটিসটা সবাই নিচ্ছে। সো যখন এরকম রেসপন্সিবিলিটিস নিবে, বড় রান হবে, স্বাভাবিকভাবে আপনি 5 বোলার নিয়ে খেলার সাহস করবেন। কোনো কোনো দিন আপনি কলাপস করবেন, কোনো কোনো দিন আপনি হয়তো 200 রানে অল আউট হয়ে যাবেন, বাট ওটা একসেপ্ট করাটাও জরুরি। সো আমার পার্সোনালি মেসেজটা এটাই থাকে, যদি আমরা ফেল করি ইটস ওকে, বাট আমরা এই 6টা ব্যাটসম্যান কিভাবে আমরা বোর্ডে 400 রান দিতে পারি, 450 রান দিতে পারি, অনেক গুড ট্র্যাক, এটা আমাদের রেসপন্সিবিলিটি। এটার জন্য আমাদের যে প্রিপারেশনটা নেওয়া দরকার ওটা আমরা নিব। সো সবাই ওই রেসপন্সিবিলিটিসটা নেওয়ার কারণেই আমি বলবো যে 5টা বোলার নিয়ে খেলার সাহসটা করা। ফার্স্ট ডেতে আপনার সেঞ্চুরিটা কি হেল্প করেছে? কারণ ক্যাপ্টেন যখন প্রথম দিনই সিরিজের শুরুতে নিজেটা পারফর্ম করে, এটা তো থাকে, আপনি তো ক্যাপ্টেনও প্লেয়ারও, দুইটা সত্তা তো কাজ করে। ওইটা কি একটা বড় একটা স্টেটমেন্ট ছিল যে মানে হেল্প করছে আপনাকে পুরো সিরিজ জয়ের ক্ষেত্রে? সত্য, ক্যাপ্টেন যখন পারফর্ম করে স্বাভাবিকভাবেই আম, আপনার পুরা টিম বা নিজের কাছে ওই ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অনেক হেল্প করে। সো ওই 100টা অবশ্যই ডেফিনেটলি টিমের এনভায়রনমেন্ট তো আমি মনে করি চেঞ্জ করেছে, বাট বাকিরা আরো ভালো বলতে পারবে যে তাদের কি ফিল হয়েছে। বাট আমার কাছে মনে হয়েছিল যে ইটস মাই টাইম, যে আমি এই জায়গাটাতে কিভাবে দলকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারি, আমি একাই নিয়ে যাব, এরকম একটা মন মানসিকতা ছিল। এবং আমি স্টিল বিলিভ করি যে 100টা আসলে আর একটু বড় হওয়া উচিত ছিল, বাট যতটুকু হয়েছে। আপনি বলেছেন প্রেস কনফারেন্সে ডাবল সেঞ্চুরি হওয়া উচিত ছিল এটা। সো আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, একটা একটা ভালো মেসেজ আমি দিতে পেরেছি, বাট আই স্টিল বিলিভ যে আরো বড় করা উচিত। আমার আপনার ওই সেঞ্চুরির চেয়ে 87টা আমার কাছে অনেক বড় স্টেটমেন্ট লেগেছে, এই কারণে যে আপনি কি জানেন যে টেস্ট ক্রিকেটে 2 ইনিংসে সেঞ্চুরি করেছে সবচেয়ে বেশি কে, জানেন এটা? শুনলাম কিছু, রিকি পন্টিং মনে হয়। পন্টিং পরে গাভাস্কার, বহুদিন সুনীল গাভাস্কার একা ছিলেন, তারপর পন্টিং। আপনি সেটার খুব কাছাকাছি ছিলেন, সেখানে আপনি রিভার্স সুইপ করে আউট হয়েছেন। তো ক্রিকেটে রিভার্স সুইপ নিয়ে অনেক রকম কথা আছে, মাইক গেটিং রিভার্স সুইপ করতে গিয়ে আউট হইল, ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপ জিততে পারলো না 87, সারা জীবন তাকে এটা যেন বদনাম শুনতে হলো। আমি যদি শান্তকে কোনো কমপ্লিমেন্ট দিতে চাই ওই জন্য দিব যে 87 রানে গিয়ে তিনি ভেবেছেন যে আমার দলের জন্য রান দরকার। আপনি রেকর্ড কি জানতেন? না, তখন পর্যন্ত জানতাম কিন্তু না, পরে জানছি। কিন্তু 2টা সেঞ্চুরি হইতো, এটা তো আপনি জানতেন যে আপনি ফার্স্ট সেঞ্চুরি করেছেন আর সেঞ্চুরি হতো, কিন্তু আপনি ইউ ওয়েন্ট ফর রান। এটা আমার কাছে বিশাল একটা স্টেটমেন্ট মনে হয়েছে। এবং দ্য ওয়ে ইউ অ্যাপ্রোচ সেকেন্ড ইনিংস, এবং টার্গেট তো আজকালকার ক্রিকেটের জন্য এটা খুব অসম্ভব কিছু না। ওদের মধ্যে 70 ওভারে 265, 68 এরকম দরকার ছিল, কিন্তু আপনি প্রথম থেকেই করেছেন আমরা জয়ের জন্য যাব। এইটাও আমার কাছে একটা মেজর একটা চেঞ্জ মনে হয়েছে বাংলাদেশের ক্রিকেটের। এই 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 ওই জায়গাটাতে কি আপনি পুরো টিমের হোল হার্টের সাপোর্ট পেয়েছেন, কোচের সাপোর্ট পেয়েছেন, নাকি আপনাকে কনভিন্স করতে হয়েছে? না, ইজি ছিল, আপনি ড্রয়ের জন্য খেলে গেলেন? না, আমার মনে হয় যে যেটা একটু আগে বললাম যে সবাই চাচ্ছিল যে আমরা সিরিজটা জিতি। কিভাবে জিতি এটা হলো আমাদের কাজ ছিল, বাট সবাই আমরা সিরিজটা জিততে চাই। যে কোনো সিচুয়েশন থেকে আমাদের ওই কনফিডেন্স বা ওই বিশ্বাস ছিল যে আমরা সিরিজটা জিততে পারবো, আমাদের যে বোলিং অ্যাটাক আছে। সো আমাদের আসলে বোর্ডে কত রান দরকার, আমাদের কোন অ্যাপ্রোচে যাওয়া দরকার, এই প্ল্যানিংগুলো করে ওই অ্যাপ্রোচে ব্যাটিং করা। আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি যে ক্রিকেটে ইন্ডিভিজুয়াল মাইলস্টোন খুব বেশি ম্যাটার করে না। যদি আপনি 100 করার পরে দলই না জিতে, তাহলে ওই 100 আসলে ম্যাটারই করে না। সো আমার কাছে মনে হয়েছিল যে ওই সময়টা আমি কিভাবে দলের জন্য রান করতে পারি, আর কিভাবে দলকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারি। আর আমি যদি করি, আমি যেটা বললাম যে এই এই যে ছোট ছোট চেঞ্জেসগুলো কাউকে না কাউকে তো করতে হবে। সো এই চেঞ্জেসগুলোর মাধ্যমে আমার মনে হয় যে সামনের দিকে আরও আমরা ভালো ভালো ডিসিশন নিব, আরও কঠিন সিদ্ধান্ত নিব, এবং নিজের কথা চিন্তা না করে দলের কথা চিন্তা করব। সো এই পরিবর্তনগুলো আমি মানে অনেক আগে থেকেই চাই, এখন আস্তে আস্তে হচ্ছে। এবং পাশাপাশি আমার কোচিং স্টাফ, সিলেক্টর এবং সিনিয়র ক্রিকেটার যারা আছে ওনারা খুব ভালোভাবে হেল্প করছে, যার কারণে এই ডিসিশনগুলো আমার নিতে খুব সহজ হয়, এবং তারা আমি যে ডিসিশনটা নিই ওটার ফুললি ব্যাক করে। সো আমার মনে হয় আস্তে আস্তে এই জিনিসগুলো আরও পরিবর্তন হবে। এখানে 2টা জিনিস আমার কাছে খুব রিমার্কেবল লেগেছে। একটা হচ্ছে ধরেন মডার্ন ক্রিকেটে, আপনিও খুব ভালো জানেন এটা, যে
এখন ডিক্লারেশনটা আপনারা ডিক্লেয়ার করছে 9 উইকেট পড়ার পরে হয়তো অল আউট হয়ে যেতেন, কিন্তু আপনারা তো এত উইকেট পড়েছে রানের জন্য খেলেছেন বলে। কিন্তু মডার্ন ক্রিকেটে ক্যাপ্টেনরা ডিক্লেয়ার করে যখন মানে অপোনেন্টের জয়ের আর কোনো সুযোগ থাকে না, এখন আর এই চান্স নেয় না, তখন আপনি ইচ্ছা মতো ফিল্ড সাজাতে পারবেন, আপনার ভাবতে হবে না, এটা করতে পারবেন। কিন্তু আপনি ছেড়েছেন কিন্তু মানে দুই দিকে যেতে পারতো, ওইটা একটা বিরাট রিস্ক। এটা আমার কাছে খুব রিমার্কেবল লেগেছে। আরেকটা হলো যে আপনি ওই মানে আচ্ছা এইটা আপনি বলেন যে আপনি যে দিলেন সময় যখন ওদের সামনে যে টার্গেটটা এটা অ্যাচিভেবল, বিশেষ করে মানে এখনকার ক্রিকেট এটা খুবই অ্যাচিভেবল। এই যে আপনি হেরেও যেতে পারেন, এই ভয়টা মন থেকে তার করার পর থেকে, এটা একটা। আর দ্বিতীয় যেটা ভুলে গিয়েছিলাম, যে আমাদের উপমহাদেশে ব্যক্তিগত ল্যান্ডমার্ক নিয়ে অনেক বেশি কথা হয়। আপনার কথা বলে কিন্তু অনেকটা অস্ট্রেলিয়ান লাইক লাগছে। মানে বাংলাদেশে আমরা আমাদেরকে আমার সাংবাদিকতা কেরিয়ারে হয়েছে, বাংলাদেশ দল হেরেছে, একজন হয়তো 80 করেছে 70 করেছে, তাকে নিয়ে আমরা বিশাল একটা কাব্য লিখছি। এই যে চেঞ্জটা, এটা একটা বড় ব্যাপার। ওই যে যেটা বললাম, সেকেন্ড কোশ্চেনের উত্তরটা আগে দিই। আমি যেটা বললাম যে কাউকে না কাউকে তো ওই পরিবর্তনটা আনার জন্য চেষ্টাটা করতে হবে। সো সবাই মিলে যদি আমরা চেষ্টা করি তাহলে খুবই সহজ, যেটা আমরা সবাই মিলে করার চেষ্টা করতেছি। যে কিছু ক্রিকেটারের নাম বললাম বা যারা এখন আছে ড্রেসিং রুমে, সবার মধ্যে চিন্তা ভাবনাটাও আছে। বাট আমি পার্সোনালি মনে করি যে আপনি যদি দল হিসেবে কোনো কিছু অ্যাচিভ না করেন, ইন্ডিভিজুয়াল মাইলস্টোন আসলে ম্যাটার করে না। আমি অনেক 100 করেছি, বাট আমার দলের কোনো অ্যাচিভমেন্ট নেই, তাহলে আপনি 2 দিন পরে আপনিও মনে রাখবেন না যে কবে ওই আমি 100 করছিলাম। বাট আমি ওই সিরিজে জিতছি, আমাকে সব ওই স্কোয়াডের 15টা প্লেয়ারের নামই হয়তো সবাই মনে রাখবে। সো এই পরিবর্তনটা আনা দরকার। কারণ হলো আমরা তো একইভাবে খেলে গেলাম অনেক বছর, আমাদের যা ছিলাম আজ থেকে টেস্ট ক্রিকেটে 23-24 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত যদি তাই থাকি তাহলে তো আমাদের তাই মানে কোনো ইমপ্রুভমেন্ট নাই। সো এই ছোট ছোট রিস্কগুলো যদি আমরা নেওয়া শুরু করি তাহলেই পরিবর্তন হবে। এবং এটা করতে গিয়ে ফেল করব আমরা, বাট ওই ফেলটাকে কিভাবে আমরা অ্যাকসেপ্ট করে কি কারণে ফেল করেছে ওটা ফাইন্ড আউট করে আমরা যদি সামনের দিকে আগাই, দেন আমাদের টিমটা গ্রো করবে। সো ইন্ডিভিজুয়াল মাইলস্টোন ভুলে যেতে হবে। আমরা অনেক সময় ওয়ানডে ক্রিকেটে দেখি যে যারা লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করে বা যারা মিডল অর্ডারে ব্যাটিং করে 10 বলে 20 রান করে, 15 রান করে, কোনো সময় একটা 6 মারে, ওইগুলো নিয়ে কোনো কথা হয় না। বাট ওই যে 6টা রান মানে হেল্প করেছে ম্যাচ জিতার জন্য, ওইটা নিয়ে আমরা কথা বলি না। সো এই পরিবর্তনগুলো আমাদের সবার দরকার এবং ওইভাবে খেলাটা কাছ থেকে দেখাটা দরকার। আমাদের যেটা ছিল যে আমরা আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড এটা ছিল, যদি বলি যে ছিল না এটা আমি বলবো যে কে হেরে যেতে চায়, তাই না? হ্যাঁ, তো কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে বৃষ্টির একটা ওই সময়টা একটা ইয়ে ছিল, পাশাপাশি যে 268 আমরা যখন আমরা ছেড়ে দিলাম যে না হয়তো রান আরো 5টা বল খেলতে পারতো, বাট যখন ছেড়ে দিলাম বা তার আগে যেভাবে যে অ্যাপ্রোচে সবাই ব্যাটিং করছিল, আমাদের কাছে মনে হচ্ছিল 270 280 আমরা ওদেরকে আটকাইতে পারবো, আমাদের যে বোলিং অ্যাটাক আছে এবং উইকেটের কন্ডিশন যেরকম। সো ওই বিশ্বাস থেকে ছেড়ে দেওয়া কি হবে, আমি যেটা বললাম, আমি মানে ফেল করলে কি হবে বা ফেল করাটাকে আমি ভয় পাই না, আমি সবসময় পজিটিভ চিন্তা করতে পছন্দ করি। আমার কাছে মনে হয়েছিল যে আমরা এখান থেকে জিততে পারবো, তো আলহামদুলিল্লাহ পারছি। আচ্ছা, এইটার একটা বড় কারণ কি যে মানে ফেল করাটাকে আপনি ভয় পান না, কারণ হচ্ছে ফেলিওর আপনি অনেক দেখেছেন। মানে আমি যদি আপনার কেরিয়ার চিন্তা করি, ওয়ান ডেতে আপনি ফার্স্ট, আপনার তো মানে ওয়ান ডেতে আপনার 16 নম্বর ম্যাচে প্রথম 50, এবং মানে আমার যদি ভুল না হয় আপনি বোধহয় বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে ট্রোলড ক্রিকেটার। মোহাম্মদ মিঠুন মেবি আপনার কাছাকাছি আসতে পারে। মানে আপনি যেটার ভিতর দিয়ে গেছেন, খুব মানে অন্য ইয়াং একটা প্লেয়ার ভেঙে চুরে শেষ হয়ে যেত, আপনি ওইটা পার হয়ে আসছেন। ওইটা কি আপনাকে একটা মেন্টালি এখন ফিরে যখন তাকান আপনি, ডেফিনেটলি ইট ওয়াজ ভেরি টাফ টাইম। ওই সময় নিশ্চয়ই খুব কঠিন ছিল। ওটা আমি জিজ্ঞেস করবো যে আপনার লোয়েস্ট পয়েন্ট কোনটা ছিল, যখন মনে হয়েছে আপনার ধর এগুলো ছেড়ে চলে যাই প্রতিনিয়ত এরকম? আপনি একবার বলেছিলেন বোধহয় যে আমি যখন খেলতে নামি মনে হচ্ছে যে আমি বাংলাদেশের বিপক্ষে খেলতে নামছি। তো এইটা কি আপনাকে হার্ডেন করছে, আপনাকে স্ট্রং করেছে অনেক মেন্টালি? একদিক থেকে অবশ্যই আমার মনে হয় যে এটা ভালো হেল্প করে, আমাকে অনেক হেল্প করে। এবং আমার কাছে এখন মনে হয় যে কোনো কিছুই অসম্ভব না। আপনি যদি কোনো কিছু চান সম্ভব, আপনি যদি আসলে মন থেকে চান এবং অনেস্টির সাথে ওইটা নিয়ে কাজ করেন সম্ভব। সো আমি ওইভাবে এই জিনিসটা চিন্তা করে বা ওই দিনের পর দিন ওটা নিয়ে কাজ করে একটা পর্যায়ে আসা, এবং এটা আমার কাছে মনে হয় এখন আমাকে অনেক হেল্প করে টু বিল্ড আওয়ার টিম, যে আমি আসলে আমার টিমটাকে কোথায় দেখতে চাই, আমার টিমের অ্যাপ্রোচ কি হবে, আমার টিমের প্লেয়াররা কিভাবে চিন্তা করবে, এটাতে আমাকে হেল্প করে। এবং সব থেকে মজার বিষয় হলো, আমি টেস্ট টিমের কথা যদি বলি, সবাই কাছাকাছি এরকম চিন্তা করা শুরু করেছে বা চিন্তা করে। উল্টা অনেক ক্রিকেটার আছে যে উল্টা এসে আমাকে বলে যে আমাদের এরকম করা উচিত। এবং এটার সব থেকে বড় অ্যাডভান্টেজ আমার হলো মুশফিকুর রহিম। মুশফিক ভাই থাকার কারণে উনি তো সবসময় এই হার্ডওয়ার্ক করে, মেহনত করে, কষ্ট করে এই পর্যায়ে আসে। সো ওনার প্রেজেন্সটা এই ড্রেসিং রুমে অনেক হেল্প করে আমাকে টু বিল্ড আওয়ার টিম, যে না
ঠিক আছে, একটা ছেলে যদি মনে হয় যে একটু সফট বা একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করছে, ওকে কিভাবে ওই জোন থেকে বের করা উচিত, এটা মুশফিক ভাই আছে, মমিনুল ভাই আছে, ওনাদের মতো লোকের কারণে আমার কাজটা সহজ হয়েছে। আমি সবসময় ওপিনিয়ন নিতে পছন্দ করি। আমার কাছে কখনোই মনে হয় না যে আমি সবকিছু জানি বা আমি এখন অনেক কিছু করে ফেলবো একাই। জিনিসটা সম্ভব না। সবাই মিলে যখন চাবে তখনই কিন্তু সম্ভব। যেটা আমার কাছে মনে হয় যে মুশফিক ভাই বা মমিনুল ভাই দুইজনই বাংলাদেশ টিমের হয়ে ক্যাপ্টেন্সি করেছে। তাদের ভেতরে ওই ফিলটা আছে যে তারা ওই সময়টা কি স্ট্রাগল করেছে, আমাদের আসলে কি করা উচিত। সো তাদের কাছ থেকে উল্টা আমি ওই খারাপ সময় আমাদের কি করা উচিত ওই জিনিসগুলো আমি জানতে পারি। এবং তাদের সবথেকে পজিটিভ দিক কি, ভেতরে কোনো কথা রেখে কোনো কথা বলে না, মন খুলে যে না আমার দলের জন্য যেটা করা দরকার এটাই করতে হবে। এবং আমাদের ভেতরে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং যে না আমি একটা কথা মুশফিক ভাইকে বললাম, মুশফিক ভাই এটা নিবে কি নিবে না এগুলো চিন্তা আমাদের আসে না। বা মুমিনুল ভাইকে একটা কথা বললাম, যদি মন খারাপ করে বা রাগ করে, এই জিনিসগুলো আমাদের মধ্যে নাই। উনি আমাকে একটা কথা বলতে পারে, শান্ত এটা করা উচিত, আমি এটা যদি না নিই তাতে করে তাদের কোনো অসুবিধা নাই। সো আমাদের মানে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো, যার কারণে আমার মনে হয় যে টিমটা ভালো করছে। সব ভালো ভালো কথা হচ্ছে, একটু কন্ট্রোভার্সিয়ালি। তো মুশফিক ওই যে আউট হওয়ার পরে হেলমেটে লাথি মারলো, এটা ঘটনা কি? আমি যেটা শুনলাম যে আরো ব্যাট করতে চেয়েছিল, তার পছন্দ হয় নাই। না 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 না, আবার শুনলাম কোন বোলারের বলে আউট হতে চায় নাই, সাজিদ খানের বলে রাগ উঠছে এই কারণে। হ্যাঁ, এরকম কিছু? ফানি 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 কিছু, সেকেন্ডটার মতোই, প্রথমটা তো একদমই না। কারণ আমাদের ইনফরমেশন গুলো একদম ক্লিয়ার ছিল এবং উনি ওখান থেকে ফিডব্যাকটা দিচ্ছিল। উনি মানে বেসিক্যালি এরকমই একটু ফানি টাইপের, ইমোশনাল। বাট উনি পরে এটা নিয়ে ড্রেসিং রুমে সরি বলছে। খুব যেভাবে সবার সামনে জিনিসটা অ্যাড্রেস করছে, এটা আনবিলিভেবল। মানে আমার কাছে মনে হচ্ছে যে এই পাকিস্তান সিরিজের সব থেকে বেস্ট মোমেন্ট, যে ওনার কাছ থেকে যখন এরকম বিষয়গুলো আসে এবং নিজে যখন ওই সরি ফিল করাটা বা জানা হয়তো এটা ঠিক হয়নি এই জিনিসটা যখন আসে, তখন আমাদের মতো যারা আমি স্টিল মনে করি আমি ইয়াং ক্রিকেটার যারা আছে বা যারা নতুন আসতেছে, তারা আমরা অনেক কিছু শিখি। সো এটা আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ টিমের এই সিরিজে সব থেকে ড্রেসিং রুমের ওই সময়টা ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট ছিল, টু লার্ন প্রপার ক্রিকেটিং থিংস বলবো আমি। আমি একটা ভুল করেছি, স্বীকার করলাম। না, কিন্তু কারণটা কি ছিল? ওই যে বললাম একটা ফানি বিষয়, নাথিং সিরিয়াস। এটা না বলি, আপনি কাছাকাছি আছেন, সেকেন্ডটার কাছাকাছি। আমি শুনছিলাম বোধহয় পাকিস্তানের কোনো স্পিনারে বলে সে আউট হবে না, ওটার কাছাকাছি আছে। আমি পুরোপুরি না বলি, ওটার কাছাকাছি। আচ্ছা আচ্ছা ওটার সাথে আছে। আচ্ছা, মুশফিকের যখন ডেবু হলো 2005 সালে, তখন আপনি 6.5 বছরের বালক, মানে অফিসিয়ালি আপনার যদি বয়সটা আমি জানি না, আমাদের তো বয়স একটু এদিক ওদিক থাকে। তো আপনার কি কিছু মনে আছে মুশফিকের যখন লর্ডসের ডেবু হলো 2005 সালে? না, তখন কি আপনি ক্রিকেট ফলো করেন? না, তখন একদমই না। আমার ক্রিকেট বেসিক্যালি ফলো করা 2007-এর পরে, 7-8-এর দিকে এরকম হবে। তখন আমার মানে ওইরকম কিছুই মনে নাই বা ওইরকম ফলো করা হতো না। 7 থেকে আসলে ওই ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা, তখন ওয়ার্ল্ড কাপ। থেকে, হ্যাঁ ওয়ার্ল্ড কাপ, তখন তো মুশফিক ইজ লাইক এ ফাদার ফিগার মানে টু দিস টিম, মানে 21 বছরের কেরিয়ার এবং যেভাবে মানে উনি আমাদের মানে বাপ মা যেভাবে আমাদেরকে টেক কেয়ার করে এবং মাঝে মধ্যে বকা দেয়, মানে আমাদের ছাদ, মাথার উপরে যে একটা ছাদ বলে না, ওইভাবে আমাদেরকে মানে টেক কেয়ার করে। টেস্ট ক্যাপ্টেন হিসেবে যেহেতু মমিনুল আর মুশফিক এখন শুধু টেস্টই খেলে, ওইটাও নিশ্চয়ই আপনাকে হেল্প। ওদের তো এখন পুরো ধ্যান জ্ঞানই হচ্ছে টেস্ট নিয়ে। আপনি ওয়ান ডে খেলেন, T20 ডেফিনেটলি আপনি ব্যাক করতে চান, তো ওদের ক্ষেত্রে তো শুধুমাত্র এইটাই ওদের একমাত্র চিন্তা ভাবনা, সবকিছু এটা বোধহয় নিশ্চয়ই হেল্প করে। অবশ্যই আমার মনে হয় যে ওই যে প্ল্যানিং এর কথা বললাম, বা আমরা কিরকম উইকেটে খেলবো, কিরকম কন্ডিশনে খেলা উচিত, অপোনেন্টের স্ট্রেংথ, এগুলো নিয়ে ওনাদের সাথে যখন কনভারসেশন হয়, খুব ক্লিয়ার একটা মেসেজ পাওয়া যায়। এবং তাদের যেহেতু ওইটা নিয়ে এখন ফোকাসটা বেশি, তো সব মিলে ওই জায়গাটাতে তো আমি বাড়তি একটা হেল্প পাই। আচ্ছা, পাকিস্তান সিরিজে বাংলাদেশ 2-0 জিতেছে, আপনি ভালো রান করেছেন, নাহিদ রানা যথারীতি গতির ঝড় তুলেছে, অনেক কিছু হয়েছে। কিন্তু প্রবাবলি সবচেয়ে বেশি আলোচিত ঘটনা, যেটা শুরুতে আমি ইন্ট্রোডাকশনে বলছিলাম, আমাদের তো টেলিভিশন কমেন্ট্রি নিয়ে আমরা অনেক সমালোচনা করি, কিন্তু এই সিরিজের সবচেয়ে মানে এন্টারটেইনিং কমেন্ট্রি ছিল আসলে মাঠ থেকে লিটন দাস এবং পাশে দাঁড়ানো আপনি। এবং এখানে আপনার তো দেখলাম যে উর্দু খুব ভালো বলেন আপনি। তো এইটার কাহিনীটা কি? রিজওয়ানের সঙ্গে আগের কিছু কাহিনী ছিল কি? 25 পয়সা বেশি পাবে কি ছিল না 50 না? না, আমার মনে হয় যে একটু বেশি বেশি করতেছিল। আমি জানি এটা ওর স্ট্র্যাটেজি হতে পারে, বাট আমাদের কাছে মনে হচ্ছিল আমাদেরও একটা কাউন্টার পাঞ্চ দেওয়া উচিত। কারণ আমরাও জিততে চাই, বা ও বেসিক্যালি ওই সময়টায় যেই কন্ডিশনটা ছিল আমাদের, ওর উইকেটটাও প্রয়োজন ছিল। তো সব মিলে আমার পুরো এনভায়রনমেন্টটা খুব বেশি যে
খারাপ লাগছে আমি বলবো না, এই জিনিসগুলোও পার্ট অফ গেম, মজা এগুলো। এগুলো দরকার আছে। এবং আমার মনে হয় যে এখানে লিটনকেও একটু ক্রেডিট দিতে হবে, ও যেভাবে ও স্টার্টটা যেভাবে করছে, এবং এটা দরকার আছে। আমি 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 পার্সোনালি আই ওয়াজ ভেরি হ্যাপি ওই মোমেন্টটা ক্রিয়েট হওয়া। লিটন তো একটা মানে বিস্ময়, কারণ লিটন আগে জানতাম কোনো কথা বলে না, চুপচাপ ইন্ট্রোভার্ট। এবার তো লিটন দেখলাম যে পুরো একেবারে উইকেট কিপারদের যেরকম হওয়া উচিত, মানে একটু রান করছে, এখন অভিনয় শুরু হয়ে গেছে, মানে পুরো জিনিসগুলো না, ক্রিয়েটিভও। বাইরে থেকে মনে হয় যে লিটন অনেক চুপচাপ, বা লিটন ভাই ওখানে হয়তো খুব বেশি কথা বলে না, বা একা একা থাকতে পছন্দ করে, সেটা তো বাইরের লাইফ। বাট মাঠের ভেতরে বা ড্রেসিং রুমের মধ্যে আমি মনে করি লিটন এরকম না। এমনিতে কি মাঠে কখনো একটা প্ল্যান করে হয়? এটা তো হয় না যে একটা অপোনেন্টের যেমন আপনি স্ট্রেংথ উইকনেস করেন, একই সঙ্গে তো থাকে স্লেজিংয়েও তো কিছু ঠিক করা থাকে, যে আর এই ঝামেলা আছে, ওই জায়গায় খোঁচা দিলে ডিস্টার্ব হতে পারে। এরকম কি হয়? আর বাংলাদেশ কিন্তু যখন পারতো না, ভালো খেলতো না, দিনের পর দিন হারতো, তখনও কিন্তু স্লেজিংয়ে মোটামুটি ভালো ছিল, তখনও কিন্তু ছিল বাংলাদেশ টিমে এটা। তখন ছিল, বাট কনফিডেন্সের অভাব ছিল আমার কাছে ন্যাচারালি, মনে হয়। ন্যাচারালি। আচ্ছা, বলার জন্য বললাম, বাট ফার্স্ট ক্লাস ক্রিকেট এটা আমাদের হয়, মানে ওই এই প্লেয়ারের রাজশাহী তো ভয়ঙ্কর, পাইলটের নেতৃত্বে মানে বিশাল সব। শুনেছি শুনেছি অনেক, আমি জানি না, দেখিনি কাছ থেকে, বাট শুনেছি। বাট এই জিনিসগুলো হবে, আরো হবে যদি না আমরা পারফর্ম করি। ইটস অল অ্যাবাউট যে টিম কেমন করতেছে, টিমের অবস্থানটা কিরকম, তখনই আসলে এই জিনিসগুলা করাটা সহজ হয়। বাট এই এই যে স্লেজিং বলেন বা এই কথাবার্তা গুলা বলেন, এইগুলাতে ফোকাস করার আগে আমাদের আগে মেক শিওর করতে হবে আমরা কত রান করতেছি, কতগুলো উইকেট নিচ্ছি। মানে আপনাকে ওই মুখের কথাটাকে পারফরমেন্স দিয়ে ব্যাক করতে হবে। Exactly. যে এখন সবাই আপনার প্রশংসা করছে, আপনি অলরেডি বাংলাদেশের মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন, মাত্র 18 টেস্টে 8টা জয়, এবং বাংলাদেশে 18টা টেস্ট ম্যাচে প্রথম 18 টেস্ট ম্যাচ যারা মানে ক্যাপ্টেন্সি করেছে, কেউ 3টার বেশি জিতে নেয়। তো আপনি অলরেডি মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন, কিন্তু আপনি উল্টা মানে মুদ্রার উল্টা পিঠটাও দেখেছেন। তো আপনার কোনো একটা মানে, আমি জানি এই আনন্দের সময়টা হয়তো রিকল করা উচিত না, কিন্তু আমার মনে হয় আনন্দের সময় হয়তো এগুলো আবার একটু ফিরে দেখা উচিত। কোনো পার্টিকুলার কোনো দিন, পার্টিকুলার কোনো ঘটনা, পার্টিকুলার কোনো কারো একটা কথা আপনার কখনো মনে হয়েছে যে না, অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ, আমি আর নিতে পারছি না? মানে এটা তো হয়, একটা বড় চ্যাম্পিয়নদের অনেক ইনসিকিউরিটির ভিতর দিয়ে যেতে হয়, আপস অ্যান্ড ডাউনস যেতে হয়। তো আপনার ক্ষেত্রে কখনো কি এরকম একটা সময় এসছে, এবং তখন আপনাকে কে হেল্প করেছে? ওইরকম আসেনি, বাট একটা, আমি জানি না এটা অনেকে জানে কিনা, 2022 টি-20 ওয়ার্ল্ড কাপের আগে আমার সিলেকশন নিয়ে আমি শুনতেছিলাম, আমি 100% না, অনেক কথাবার্তা হচ্ছিল যে আমি টিমে ডিজার্ভ করি কি করি না। একটু একটু আমার কাছে ওই সময়টা মনে হচ্ছিল একটু বেশিই হচ্ছে, বা কথাবার্তা কানে আসতেছিল। আমি যদিও সোশ্যাল মিডিয়া ফলো করি না, বাট বর্তমান সময় যদি কেউ এটা বলে যে আমি ফলো করি না, কিছুই দেখি না, এটা মিথ্যা কথা বলা। আমি এটা বলতে চাচ্ছিলাম। অটোমেটিক চলে আসে, সবই আসে। এখন তো আরো ইজি, ইউটিউবে বা সব জায়গায় আসে, তো আপনি চাইলেও ইগনোর করতে পারবেন না। তো ওই সময় দেখছিলাম, শুনছিলাম, তো ওই সময় আমার কিছু ইনজুরি ছিল, মানে একটু নিগল ছিল, একটু ব্যথাও ছিল। তো সব মিলে আমি দেখলাম যে আমার ওয়ার্ল্ড কাপ খেলাই উচিত। এটা আমি নিজে নিজে ডিসাইড করে ফেললাম যে আমি ওয়ার্ল্ড কাপ খেলবো না। তো তখন খালেদ মোহাম্মদ সুজন স্যার ছিলেন, আমি স্যারকে ফোন করে বলছি, স্যার আমি খেলবো না। তো বলে খেলবি না মানে, টিম হয়ে গেছে। আমি বললাম আমার খেলার ইচ্ছা নাই, আমার পায়ে ব্যথা, আমি খেলতেই চাইনি। তো এটা বলে টলে আমি ফোন টোন রেখে দিছি। তারপরে আমার ওয়াইফ ছিল আসলে, তো আমাকে বললো তুমি কি পাগল? তো আমি বললাম তা তো জানি না, তুমি ভালো বলতে পারবো পাগল কি। তো বললাম কেন, কি হয়েছে? মানে একটা ওয়ার্ল্ড কাপ। একটা মানুষের, একটা ক্রিকেটারের বা একটা প্লেয়ারের স্বপ্ন থাকে যে এরকম ইভেন্টে যে খেলবে। বায়োল্যাটারাল সিরিজ তো সবাই খেলে, একটা অপোনেন্টের সাথে সবাই খেলতে পারে, বাট ওয়ার্ল্ড কাপের একটা ভাগ্যের ব্যাপার, এটা অর্জন করা অনেক বড় একটা ব্যাপার। সো তুমি একটু ডিপলি চিন্তা করো, তুমি যে বললা খেলবা না, তোমার মাথাটা তো ঠিক আছে। আমার মনে হয় যে তোমার এটা আরেকবার চিন্তা করে ঠিকভাবে ডিসিশন নেওয়া উচিত, কারণ ওয়ার্ল্ড কাপ, আমি অন্য কিছু হইলে আমি এটা হয়তো বলতাম না। সো ও ওইভাবে বলার পর আমি আবার একটু এটা নিয়ে রিথিঙ্ক করলাম, রিথিঙ্ক করে দেন সুজন স্যার বাই দ্য টাইম আমাকে ফোন করলো, আবার ফোন করে আমাদের বাইজিৎ ভাই ফিজিও ছিল, ওনার সাথে কনফারেন্স কল, কি ওর পায়, তোর কিছুই তো হয়নি। তো ওই সময়টা তারপরে আমি আসলে আমার ওয়াইফের কারণে ওই জায়গাটাতে আমি আবার মানে কাম ব্যাক করে এবং গেছি। যাওয়ার পরে তো আসলে ভালোটা শুরু হয়েছিল। বাট দেখেন, এই যে ট্রোলিং, সমালোচনা থাকুক, থাকবেই, এটা আপনি চাইলেও এই মানে অফ করতে পারবেন না। সো আমি যেভাবে চিন্তা করি, আমি ফিল করি মাথাটা নিচে থাক, প্রতিদিন কাজ করি, মাথাটা নিচে থাক, প্রতিদিন কাজ করি। আপনি আমার সারাদিন সুনাম করেন, মাথা নিচে কাজ করে, এটা হলো সব। আর আর সব থেকে ইম্পর্টেন্ট হলো আপনি কতটুকু হাম্বল, কতটুকু রেসপেক্টফুল, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আমি সবসময় চিন্তা করছি, আচ্ছা একজন আমাকে নিয়ে ভালো বলছে, আমার কাজ আমি করে যাই, এবং ভালো বলছে, খারাপ বলছে, আচ্ছা আমার কাজটা করে যাই, আমি আরেকজনকে অসম্মান না করি, আমি আরেকজনকে
আরেকজনের সাথে যুদ্ধে না জড়ায়। সো এভাবে চিন্তা করেছি। কঠিন ছিল, আমি যেটা বললাম এটা মুখে বলে ফেলা অনেক সহজ। অনেক ক্রিকেটার এখন আসে সামটাইমস কথা বলতে, ভাই আপনি কি করছেন ওই সময়। তো এটা আসলে আমি বলে দিলাম এটা করাটা কঠিন, বাট এটা সম্ভব, এটা সম্ভব। সো ওইভাবে বড় হয়েছে এবং ওই সময়টা এইভাবে চিন্তা করে আমার কাছে মনে হয়েছে যে এখন একটু এই জিনিসগুলো আরো বেটার ভাবে হ্যান্ডেল। আমি আপনি যে কথাটা বললেন সচিন তেন্ডুলকারকে এই কথাটা জিজ্ঞেস করেছিলাম যে এটা 96 সাল, তখন আর্লি ডেজ, ধরেন 7 বছর হয়েছে কেরিয়ারে। আমি যে এই যে প্রশংসা এই 16 বছর বয়স থেকে পুরো 100 কোটি মানুষেরই, এটা কীভাবে সামলানো সম্ভব? সে বলছে আমি এগুলো শুনি, ভালো লাগে, কিন্তু মনে রাখি না। তো যেটা তো সবাই জানে মনে না রাখলে সহজ, কিন্তু সম্ভব কীভাবে? তো আপনি যে উত্তরটা দিলেন ঠিক এই উত্তরটাই সে দিয়েছিল। শুনি না এটা কখনো, হ্যাঁ শুনি নাই উনি যেটা বলছেন। হ্যাঁ, মানে আমি এটা আমার 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 ইন্টারভিউ করার সময় আমি জিজ্ঞেস করি, আমার এটা খুব কৌতূহল, এটা মানে তেন্ডুলকর তো একটা আনবিলিভেবল যে উল্টা আপনারটা হয়েছে সমালোচনার কিভাবে সামলে আপনি এখন প্রশংসা পাচ্ছেন, আর তো শুরুর থেকে তো সে নয়ঙ্গলী, এবং এই জিনিস মাথা ঠিক রাখাটা অনেক কঠিন। আচ্ছা, আমরা টেস্টের অংশটাতেই একটু যাবো, তারপর আপনার ওয়ানডে টি20 আছে, আপনার ক্যাপ্টেন্সির আরও কিছু বিষয় আছে। একটা জিনিস আমার খুব জানার কৌতূহল, আপনার যে টেস্ট ডিম, এটা অনেক হয়তো এখনকার যারা দর্শক মনে নেই তাদের, 2017 সাল বাংলাদেশের মূল দলের সঙ্গে কিছু ছেলে মেয়ে বলতেছি, এখন তো মেয়েরা খেলছে, আমাদের ওয়ার্ল্ড কাপ খেলছে মেয়েরা, এই জন্য মেয়ে চলে আসে। আগে কিন্তু ক্রিকেট বললে খালি ছেলে বলতাম আমরা। তো কিছু ছেলেকে নিয়ে যাওয়া হলো যে এক্সপিরিয়েন্সের জন্য, হাতুড়া সিংয়ের আইডিয়া ছিল যে নিউজিল্যান্ডে কন্ডিশনই করবে। সেইখানে এমন আপনার ডেবু হয়ে গেল ক্রাইস্টচার্চে, সেকেন্ড টেস্টে বাংলাদেশে 11 জনই হয় না। তো ওই যে যখন আপনি জানলেন যে আপনার টেস্ট ডেবু হচ্ছে, আপনি কল্পনাও করেন না ওই সিরিজে যাওয়ার সময়, মানে ওই ট্যুরে যাওয়ার সময় ওইটা কে আপনাকে বলেছিল, ওই মুহূর্তটা কী ছিল, এবং আপনি 2 ইনিংসেই ডাবল ফিগারে পৌঁছতে সক্ষম হয়েছিলেন, বিরাট ব্যাপার কিন্তু নিউজিল্যান্ডে ওই সুইমিং কন্ডিশনে। ওইটা একটু বলবেন আপনি? ওই সময়টা আমার তো খেলার কোনো কথাই নাই, আমি বিন্দাস প্রতিদিন প্র্যাকটিস করে অনেক ব্যাটিং করতাম প্রতিদিন, মানে হাতুরা সিং অনেক প্র্যাকটিস করাইতো এই সময়। ওই সবার প্র্যাকটিসের পরে সবার প্রিপারেশন ফেজ ওগুলো শেষ করার পরে অনেক ব্যাটিং করতাম। তো ওই কন্ডিশনে ব্যাটিং করতে করতে একটা অ্যাডজাস্টমেন্ট তো হয়ে গেছিলো, বাট খেলবো যে এটা নিয়ে আমার কোনো আইডিয়া ছিল না। তো দেখলাম একটার পর একটা প্লেয়ার ইনজুর্ড হতেই আছে। তো মমিনুল ভাই সম্ভবত এসে বললো যে তোমার মনে সম্ভাবনা আছে। তামিম ভাই ক্যাপ্টেন ছিল, তো তামিম ভাই সে মুশফিক আউট হয়ে গেল, তুই খেলবি? আমি বললাম খেলবো, আচ্ছা। তো উনি বলে চলে গেছে, আমি পরে ওই আমার ড্রেসিং রুমে প্র্যাকটিস, আর আগের দিন প্র্যাকটিসে আমি বসে আছি। তো আমাকে সে চুপচাপ, আমি বসে আছি, একটু পরে হাতুরা সিং আসলো, এসে বললো কত নম্বরে ব্যাটিং করবো? তো আমি বলছি 3 নম্বরে। আমি বলছিলাম 3 নম্বরে ব্যাটিং করবো। তো বলে না, তুমি 6 নম্বরে ব্যাটিং করবো। তখন কেন? আমি 3 নম্বরে, আমি সবসময় ওপরে ব্যাটিং করছি, এই কন্ডিশনে ওপরে ব্যাটিং করে। ও হয়তো ভালো বুঝতেছিল, আমি তো ওই সময় না ঠিক আছে এখানে চ্যালেঞ্জ, আমি কি ভয় পাই নাকি, এরকম একটা অবস্থা। তো তারপরে তো হয়ে গেল, বাট আমার প্রথম বলটা খেলতে খুব কষ্ট হয়েছিল। সাকিব ভাই নন স্ট্রাইকের ছিল, আমার কাছে মনে হচ্ছিল প্রথম বল আসতেছে না, আমার কাছে বোম আসতেছে একটা। হ্যাঁ, আমার এরকম ফিল হয়েছে। তো প্রথম বলটা খেলার পরে খেলা যায় তো এখানে, তো কঠিন কিছু না। তো বাট রান করতে কষ্ট হচ্ছিল, যেহেতু ওই অভিজ্ঞতাটাও ছিল না। বাট আমার মনে হয় যে ওই ওই জায়গায় তামিম ভাই আমাকে খুব মেন্টালি হেল্প করেছিল, এবং যে জিনিসটা যে না আজকের ম্যাচটা আমার কোনো চাহিদা ছাড়া আমি যেন এনজয় করি খেলাটা, তো মানে কোনো এক্সপেকটেশন, এই জিনিসগুলো আমাকে বলাতে খেলার আগে আমার এটা অনেক হেল্প করেছিল। আর ব্যাটিংয়ের সময় যেটা হচ্ছিল, সাকিব ভাই ছিল, মাহমুদুল্লাহ রিয়াদ ভাই ছিল, যতটুকু ব্যাটিং করার সুযোগ ছিল, তো ওই সময়টা ওনাদের সাথে ব্যাটিং করাতে একটা বাড়তি আমি সাহস পাচ্ছিলাম, যদিও বড় হয় নাই, বাট যতটুকু 18 আর 22 মানে 12 আর 18 মনে হয়, 18 আর 22 কি জানি, আপনি নিজে রান কমাই দিচ্ছেন, বাড়াই দিবেন একটু আরো, কি জানি 18 আর বল খেলছিলাম 58টা 60টা। হ্যাঁ, ওইটা বড় 18 আর 22। তারপরে আপনার প্রথম সেঞ্চুরি হলো 163, এখন আপনার হাইয়েস্ট শ্রীলঙ্কাতে। আমি একটা লেখা লিখছিলাম যে শান্তর এই ইনিংস থেকে আমাদের কিছু শেখা উচিত। সেটার পয়েন্টটা ছিল এটা যে ক্রিকেট, টেস্ট ক্রিকেট হলো ধৈর্যের খেলা, এইভাবে আমাদের দর্শক সাংবাদিক আমাদেরও একটু ধৈর্য রাখা উচিত। কারণ আপনার এর আগ পর্যন্ত তো ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ছিল, এর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আপনি খারাপ করার পরে মোটামুটি তোলকালাম হয়ে গেল যে বাংলাদেশের ক্রিকেটের একমাত্র সমস্যা হচ্ছে শান্তকে বাদ দিলে সব ঠিক হয়ে যাবে। তো 163 পরে আপনার একটা কথা আমার এখনো মনে আছে, যে আপনাকে যখন জিজ্ঞেস করলো যে আপনার কেমন লাগছে, আপনি বলছিলেন মাচ বেটার। আমি জীবনে কোনদিন কাউকে সেঞ্চুরি করার পর নর্মালি কী বলে, আমি ভেরি হ্যাপি, অমুক তমুক, স্বপ্ন ছিল, ফার্স্ট সেঞ্চুরি সবাই স্বপ্ন দেখে। তা আপনার যে মেন্টাল স্টেট যেটার ভিতর দিয়ে যাচ্ছিলেন আপনি, ওই মাচ বেটার দিয়ে বোঝা গেছিলো এটা। আপনি এত খারাপ অবস্থায় ছিলেন, 163, 126 নট আউট আপনার প্রথম দিন,
তখন আপনি বলতেছেন আগের মানে বেশ ভালো লাগছে, মানে মাছ বেটার বলছিলেন, তো ওইটা একটা বিরাট রিলিফ ছিল নাকি? ওই টেস্ট ম্যাচের আমার মনে আছে, ম্যাচের আগের দিন আমি খুব আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে এটাই আমার লাস্ট চান্স। আমি জানি না, আমার এটা হতেই পারে, নর্মালি ওই হয় সব না, পরিস্থিতি তাই ছিল। আসছে আমার কাছে মাথায়। তো আমি নর্মালি ব্যাটিং এ গেলে তো আর এগুলো মনে থাকে না, বল দেখতেছি খেলতেছি। তামিম ভাই ওই পাশে খুব ভালো ব্যাটিং, 91 করেছিল সম্ভবত, মানে সমানে ওই মারতেছিল, সিরিজটা এত ভালো খেলছিল। অনেক ভালো ব্যাটিং করতেছিল। তো আমি মানে নন স্ট্রাইকে থেকে আমি ওনার ব্যাটিং দেখতেছিলাম, মানে উনি বল পড়ে আর মারে না, ও যদি হাইলাইটস দেখার সুযোগ হয় দেখেন। না না, আমি তো ওই- আমি আমার আমি মনে আছে ভাবছি না, আমার ওটা দেখার দরকার নাই, আমি শান্তর মতো ব্যাটিং করি, ওদিকে না যায়। শান্তভাবে ব্যাটিং করি। তো আমি ওই পুরো সময়টা আমি একটা জিনিস হয়েছিল, প্রথম 8-10টা বল খেলার পরে আমি খুব কাম ছিলাম, মানে একদম শান্ত, মানে আমার কোনো নর্মালি আমার অনেক সোয়েটিং হয়, আমি অনেক গ্লাভস চেঞ্জ করি, আমি অনেক জায়গায় এই কথাটা বলছি। ওই পুরা দিন আমি এক পেয়ার গ্লাভসে ব্যাটিং করছি, কারণ আমি মনে হচ্ছিল যে না ঠিক আছে, আমি আজকে শুধু ব্যাটিংটা এনজয় করবো, ব্যাটিং করবো, সারাদিন ব্যাটিং করবো আজকে, আমার কোনো মানে বাড়তি কোনো চাহিদা নাই, কোনো এক্সপেকটেশন ছাড়া আমি ব্যাটিং করবো। সো ওই ইনিংসটা আমি বলবো যে অনেক স্পেশাল, এবং খুব ভালো কোয়ালিটি বোলিং এর এগেনস্টে ব্যাটিংটা করেছিলাম। বাট আমার কাছে মনে হয় যে আমার টেস্ট ক্রিকেটের ওই সময় যদি আমি চিন্তা করি, খুব ইম্পর্টেন্ট একটা ইনিংস ছিল। এবার একটা বিষয় আসবো যেটা নিয়ে প্রেস কনফারেন্সে কথা হয়েছে পাকিস্তানের সাথে, আপনি বলেছেন মাফ করে দিতে আপনাকে ওই দুটো নামের সঙ্গে আপনার নাম না বলতে। আপনি 15 বার 50 পার হয়েছেন টেস্টে, 9টা সেঞ্চুরি করেছেন, মাত্র 6 বার পারেননি, চরম ব্যর্থতা। 6 বার আপনি সেঞ্চুরি করতে ব্যর্থ হয়েছেন। আপনার উপর হলো ডন ব্র্যাডম্যান আর জর্জ হেডলি। ব্র্যাডম্যানকে তো চিনেন আপনি, জি, পরিচয় ছিল। কোনোদিন করবো জর্জ হেডলি, না না। জর্জ হেডলি হচ্ছে আপনার ওয়েস্ট ইন্ডিজের, জি, জামাইকার গ্রেট, এবং তাকে ব্ল্যাক ব্র্যাডম্যান বলা হতো। যে ওয়েস্ট ইন্ডিয়ানরা বলতো ওকে তোমরা ব্ল্যাক ব্র্যাডম্যান বলো কেন, ব্র্যাডম্যানকে বলো বরং ব্ল্যাক হেডলি বলো। বুঝতে পারছি? হুম হুম হুম। তো এইরকম বড় ব্যাটসম্যান ছিল, মানে ওয়ান অফ জি। দ্য গ্রেটেস্ট। তো তাদের যে কনভার্সন রেট হচ্ছে 69% ব্র্যাডম্যানের, হেডলির হচ্ছে 66। মানে ব্র্যাডম্যান 13টা 50 করছে, 29টা সেঞ্চুরি করছে। হেডলি 5টা সেঞ্চুরি করছে, 10টা, 5টা হাফ 50 করছে, 10টা সেঞ্চুরি করছে, মানে 15 বার 50 করে 10টা সেঞ্চুরি করছে। আপনি 15 বার 50 করে 9টা সেঞ্চুরি করেছেন। এটা কিন্তু হিউজ ব্যাপার, এটা কনভার্সন রেট। এবং আপনার যে গ্রেটেস্ট সাপোর্টার বাংলাদেশের ক্রিকেটে আমার দেখা, হাবিবুল বাশার, আমাকে সারা জীবন বলে গেছে আপনি যখন এই টিমে খেলেন, মাত্র শুরু করছেন, এই ছেলেটা স্পেশাল, এই ছেলেটা স্পেশাল। তার বিপরীত আর কি, সে কিন্তু কয়েক লক্ষ 50 করছে টেস্টে, জানেন বোধ হয়, তার নাম মিস্টার 50। জি। তো এইটা কি ছোটবেলা থেকে আপনার মধ্যে ছিল? আপনি স্কুল ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করছিলেন, আমি দেখলাম যে আপনাকে এই যে মানে একটা স্টার্ট পেয়ে গেলে এটাকে আমি কন্টিনিউ করে নিয়ে যাবে, এটা কি আপনার ভিতরে একটা স্পেশাল কিছু আছে না এটা হয়ে গেছে? না, আমি ওই স্কুল ক্রিকেট না, ওটা আমাদের এজ লেভেল আন্ডার 18 ডিভিশনে আমি ওই ইনিংসটা খেলছিলাম, একটা 184, একটা 217। সো ওইখান থেকে অভ্যাসটা, তার তার পেছনে তার আগের কারণ বলবো যে আমার কোচ রফিকুল স্যার, যিনি মানে ছোটবেলা থেকে আমাকে টেক কেয়ার করছে আর কি, এখনো করে। উনি আমাকে সবসময় বলতো যে বড় রান করতে হবে, বড় রান করার অভ্যাসটা ক্রিয়েট করতে হবে। তো যখনই ব্যাটিং করবো, সারাদিন ব্যাটিং করা, ওটা 2 ডে 3 ডে ম্যাচ হইতো। সো ওই ছোটবেলা থেকে স্যার ওই জিনিসগুলা বলে 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 মাথার মধ্যে একটা ডিসিশন, না ঠিক আছে 50 রান আসলে এনাফ না, বা কোনো কোনো সময় 100 রানও এনাফ না। মানে আমার ওই 183 যেটা আমি 184 যেটা আমি করছিলাম 18 ডিভিশনে, ওটা করার পরের দিন আমার মনে হয়েছিল পরের ম্যাচে যে আশা 184 করছি, পেপারে অনেক লেখালেখি হয়েছে, তখন একটু দেখতাম, ভালোই লাগতো। তো আমি বলছি, তাহলে পরের দিন যদি আমি 100 করি বা 50 করি, তাহলে তো কেউ কিছু লিখবে না, তাহলে তো এর থেকেও বেশি করতে হবে, আমার এরকম মনে হয়েছিল সত্যি। পরে আলহামদুলিল্লাহ পরের ম্যাচে ওর হয়ে গেল। তো ওই অভ্যাসটা ওইখান থেকে ছিল। আর আপনি যে দুইটা নামের কথা বললেন, আবার আমি ওটাই বলবো যে আসলে আমার সাথে এই নাম কম্পেয়ার করাই উচিত না। স্টিল প্লেয়িং, এবং সামনে এই আরো কত ভালো ক্রিকেট খেলতে পারে এটা ইম্পর্টেন্ট, বাট 100 গুলা বড় হওয়া উচিত। এমনিতে ধরেন আপনার 50 হলো, 50 হওয়ার পরে তো একটা সেলিব্রেশন হয়, একটু ব্যাট তুলতে হয়, সবাই তাড়াতাড়ি দেয়, ড্রেসিং রুম থেকে আসে, তখন আসলে কি করেন আপনি? মানে ফ্রেশ গার্ড তো নেয় ব্যাটসম্যানরা নর্মালি, আপনি কি স্পেশাল কিছু করেন? না, মানে জাস্ট অ্যাজ ইউজুয়াল, জাস্ট ওই মুহূর্তটা? ওই মুহূর্তে জাস্ট, হ্যাঁ, আমি একটা জিনিস বিশ্বাস করি, কোনো কিছু অ্যাচিভ করলে ওটা সেলিব্রেট করা উচিত। কারণ স্পেশালি এই এই গেমে আপনি যেভাবে আসলে যে স্ট্রেস, যে হ্যাঁ, অনেক কষ্ট। মানে আপনি ফেল বেশি করবেন, আপনার Right. সাকসেস থেকে ফেল বেশি হবে। সো যে সময়টা আপনি সাকসেস পাচ্ছেন, ওই অল্প কিছু সময় সেলিব্রেট করাটাও ইম্পর্টেন্ট, যেটা আমি করি। এবং সেলিব্রেট করার পরে ওটা খুব তাড়াতাড়ি
ফেলে দেওয়াটা ইম্পর্টেন্ট। সো এই ব্যালেন্সটা থাকা দরকার। তো আমি ওইভাবেই চিন্তা করি এবং সেলিব্রেট করার পরে আমার কাছে মনে হয় যে না, এটা এনাফ না। আমার বারবারই এটা মনে হয় যে এটা এনাফ না। সো ওই এই লাইনটা আমাকে অনেক হেল্প করে। শান্ত, আপনি এখন বাংলাদেশের মোস্ট সাকসেসফুল টেস্ট ক্যাপ্টেন এবং লং ওয়ে টু গো, মাত্র আপনি শুরু করেছেন, কিন্তু আপনার এর মধ্যেই অনেক নাটক হয়েছে। আপনি 3 ফরম্যাটে ক্যাপ্টেন হলেন এবং আমি আপনাদের বলছিলাম যে এই সুযোগে নিজের একটু কৃতিত্ব জাহির করি যে আপনি একমাত্র ক্রিকেটার যাকে আমি স্ট্রেট লিখেছি যে তাকে 3 ফরম্যাটে ক্যাপ্টেন করা হোক, আমি আর কারোর ক্ষেত্রে লিখি নাই। আই ওয়াজ সো কনভিন্সড, মেনলি 2023-এর নিউজিল্যান্ডের আগে পরে, শুধু আপনার খেলা না, আগে পরে আপনার কথা, দ্য ওয়ে আপনি, এবং ইভেন ওয়ার্ল্ড কাপ 2023-এর ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশিবার প্রেস কনফারেন্সে আপনি আসছেন। ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ওয়ার্ল্ড কাপ, ব্যাটিং অর্ডার নিয়ে উল্টাপাল্টা হচ্ছে, এই হচ্ছে, কোশ্চেনগুলো কোনো ভালো ছিল না, কিন্তু দ্য ওয়ে ইউ হ্যান্ডেল ইট, আমার মনে হচ্ছে ইউ আর দ্য ম্যান টু বাংলাদেশকে পরের স্টেপে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আপনি T20 ক্যাপ্টেন্সি ছাড়লেন, যেহেতু এটা নিয়ে কোশ্চেন উঠছিল। পরে ওয়ানডে ক্যাপ্টেন্সি ছাড়ার পরে আপনি টেস্টও ছেড়ে দিলেন। তো এই ওয়ানডে ক্যাপ্টেন্সি যখন কেড়ে নেওয়া হলো, আপনি প্রেস কনফারেন্স করছিলেন, তখন আপনি ওয়ানডে ক্যাপ্টেন জানেন, আপনার সাথে বোর্ডের কেউ কোনো কথা বলে নাই? বোর্ড প্রেসিডেন্ট বা ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান কেউ কোনো কথা বলে নাই? যে না, তখন পর্যন্ত কেউ বলে নাই। প্রেস কনফারেন্স করে আসার পরে আমার সাথে আসলে এটা নিয়ে কথা হয়েছে। আমি ক্রিকেট অফিসের রুমে গিয়েছিলাম, তখন আমাকে আসলে বিষয়টা জানানো হয়েছে। তো আপনি যে ছেড়ে দিলেন, তারপরে আবার ক্রিকেট বোর্ড আপনাকে আবার কনভিন্স করলো, প্রবাবলি ফারুক আহমেদ। জি। তো আপনি কি ভেবে কনভিন্সড হলেন, বা এখন কি মনে হয় যে কপাল ভালো বলবো না, যে থ্যাংক গড যে আমি সিদ্ধান্তটা চেঞ্জ করেছিলাম, বিকজ ইউ আর অ্যাচিভিং সামথিং অ্যাজ এ টিম, অ্যাজ এ আপনি পার্সন, যেটা বললেন যে সাকসেসফুল ক্যাপ্টেন মানে একটা পরিসংখ্যানে এখন পর্যন্ত, বাট আমি না, মানে আমাদের তো ক্রিকেটের আসলে অ্যাচিভমেন্টই কম, তো একটু কিছু করলে অনেক সাকসেস হয়ে যায়। রাইট রাইট। তো আমি আসলে এই সাকসেসের দিকে যেতে চাই না, কারণ কি আমি মনে করি যে অনেক কিছু অ্যাচিভ করা বাকি আছে বা করতে চাই। সো স্টিল যেহেতু আমি খেলতেছি, আমি এখন বাংলাদেশের সব থেকে সফল ক্যাপ্টেন, এই চিন্তাটাই আমি মাথায় আনতে চাই না। সবাই বলতেছে এটা, সবাইকে মানে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি যে সবাই এই বিষয়গুলো বলে, ভালো লাগে, সবই ঠিক আছে, বাট আমি পার্সোনালি মনে করি যেহেতু আমি খেলতেছি, এই সাকসেসটাকে আমি ধরে রাখাটা ইম্পর্টেন্ট, এবং এই সাকসেস রেটটা কত ওপরের দিকে নিয়ে যাওয়া যায় এটা ইম্পর্টেন্ট। কারণ এটা যত ওপরে যাবে, এর পরে যে ক্রিকেটার আসবে ওইটা যেন ওটারে বিট করতে পারে। সো এই জিনিসগুলো চিন্তা করে আমি মনে করি যে এই সাকসেসফুল ক্যাপ্টেন আমি এখন কিন্তু আপনি ডিসিশনটা চেঞ্জ করেছিলেন যে এই জিনিসগুলো আমি প্রথমত চিন্তা করছি না। ডিসিশন চেঞ্জের ক্ষেত্রে আমি বলবো যে ফারুক ভাইয়ের অনেক বড় এখানে অনেক বড় একটা অবদান আছে, এবং উনি খুব ভালোভাবে এক্সপ্লেন করেছিলেন আমাকে পুরো বিষয়টা। উনি আমাকে অনেস্টলি 3 ফরম্যাটই করতে বলেছিলেন, আমি তো 3টাই ছেড়ে দিতে চেয়েছিলাম। তো 3টাই করতে বলার পরে পরবর্তীতে আমি 2টাতে রাজি হলাম প্রথম মিটিংয়ে, যখন আমি একদম 3টাই ছেড়ে দিতে চাইলাম। পরে আমি বললাম যে না, তাহলে 2টা করি, বা T20টা আমি না করি। পরবর্তীতে যখন টেস্টটাও ছেড়ে দিলাম, তারপরেও ফারুক ভাইয়ের ওখানে অনেক বড় একটা ইনপুট ছিল যে না, আমার টিমটা আসলে একটা শেপে আসতেছে। কারণ আমি একটা নতুন ক্যাপ্টেনের জন্য সবসময় ডিফিকাল্ট থাকে ওই ট্রাস্টটা নেওয়া, প্লেয়ারদের কাছ থেকে, প্লেয়ারদেরকে ওই একটা ভালো ফিডব্যাক দেওয়া, প্লেয়ারটা ওটা নিবে কিনা, এটার জন্য একটু সময়ের ব্যাপার। আর আমরা খুব বেশি ম্যাচ জিতিও না, সো একটা বাড়তি প্রেশার থাকে। সো আমার কাছে মনে হয়েছে যে সময়টা আমি দলটাকে একটা শেপে নিয়ে আসতেছিলাম, ওই সময়টার পরে যখন আমি ছেড়ে দিলাম, এটা আমার কাছে মনে হচ্ছিল যে ঠিক হচ্ছে না ফারুক ভাইয়ের কথা শুনে। সো তারপরে আমার কাছে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, টিমের কথা চিন্তা করে আমার মনে হয় যে যেহেতু একটা ভালো অবস্থানে আছে, এই ফরম্যাটটা আমি কন্টিনিউ করি। কিন্তু ছাড়ার সময় আপনি বলেছিলেন যে আপনি মনে করেন যে 3 ফরম্যাটে 3 জন ক্যাপ্টেন বাংলাদেশের জন্য আইডিয়াল না, কিন্তু রিয়েলিটি হচ্ছে এখন 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন, এবং আমি যতদূর জানি বাকি 2 জন আপনার খুব ভালো বন্ধু, লিটন এবং মিরাজ। তো এটা কি প্রবলেম হচ্ছে কোনো, আপনি যেটা ভেবেছিলেন, নাকি আপনারা নিজেদের মতো করে একটা টেরিটরি করে নিয়েছেন? আমি স্টিল বিলিভ করি 3 ফরম্যাটে এখনো আমাদের বাংলাদেশে 3 ক্যাপ্টেনের প্রয়োজন নেই, এটা আমি এখনো বিশ্বাস করি। বাট একটা জিনিস আপনি যেটা বলেন যে মিরাজ বলেন বা লিটন বলেন, যেহেতু আমাদের বন্ডিংটা ভালো, সো আমরা নিজেরাই অনেকবার একসাথে বসেছি, অনেক কনভারসেশন হয়েছে আসলে আমরা সবাই মিলে কিভাবে দলটাকে ভালো অবস্থানে নিয়ে যেতে পারি, এবং আমরা ক্লিয়ার আমরা আসলে কি করতে চাই, যার কারণে প্রবলেমগুলো আসলে খুব বেশি বোঝা যায় না বা দেখা যায় না বা যাচ্ছে না। সো এটা একটা আমি বলবো যে আমাদের 3 জনের ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং এর কারণে এই প্রবলেমটা হচ্ছে না। বাট আমি মনে করি যে এই জায়গাটাতে যদি আরো স্মুথলি যায়, যে না আমি যেটা বললাম যে 2 ক্যাপ্টেন বা একটা ক্যাপ্টেন, তাহলে হবে কি বাকি প্লেয়ারগুলো আরো আমার কাছে মনে হয় ক্লিয়ার থাকবে। একটা টেস্ট সিরিজ হলো, মানে পরে এবার চেঞ্জ হয়ে যাচ্ছে আপনার লয়ালিটি।
এটা আবার আবার অনেকে বলে যে এখন যে হারে খেলা হয় 3টা ফরম্যাটই একজনের ক্যাপ্টেন্সি করা অনেক বেশি চাপ হয়ে যায়, মানে আপনি ওইটাতে বিশ্বাস করেন না? আমাদের দেশের হিসেবে একজন 3 ফরম্যাট করা একটু ডিফিকাল্ট। কেউ যদি পারে খুব ভালো। আমি করেছি প্রায় 1-1.5 বছরের মতো। আমি এনজয় করেছি। আমার 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 ভালো লেগেছে। কেউ যদি পারে খুবই ভালো। বাট যেহেতু আপনি যেটা বললেন যে আমাদের অনেক ম্যাচ হয় বা অনেক খেলা এখন হচ্ছে। সো সেক্ষেত্রে আম মানে ২ টা থাকা সবথেকে ভালো। এটা আমার ব্যক্তিগত মতামত। বাট যেহেতু এখন ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ, এটা চলতে থাকুক। একটা কথা এড করব এখানে যে যেহেতু অনেক খেলা, অনেক খেলা, অনেক খেলা। বাংলাদেশ যে অনেক খেলে, অনেক খেলা, অনেক খেলে জিনিসটা এরকম না। নাম্বার 1। নাম্বার 2 হইলো আমাদের যে অনেক ক্রিকেটার তাও না। দেখবেন 3 ফরম্যাটে ম্যাক্সিমাম ক্রিকেটারই কমন খেলতেছে। কমন মানে কমন ফেস ২-১ টা এদিক ওদিক হয়। সো এইজন্য আমার কাছে মনে হয় যে সামটাইমস যে অনেক বেশি ক্যাপ্টেন প্রয়োজন নাই। বাট যেটা আমি আবার বললাম যে আলহামদুলিল্লাহ 3 ফরম্যাটেই ভালো যাচ্ছে এখন। ওয়ানডেও আমরা জিতলাম টানা 3 টা সিরিজ। টি-20 জিততেছি, টেস্ট ভালো হচ্ছে। সো আমার মনে হয় যদি এভাবে কন্টিনিউ আমরা করতে পারি তাহলে তো ভালো। সেটা তো কিছুটা আপনি আপনার ক্যারিয়ারে একটা বড় সময় 3 ক্যাপ্টেনের আন্ডারে খেলেছেন, মানে বাংলাদেশের 3জন ক্যাপ্টেন ছিল, তো অনেকদিন ধরে শুরু হয়েছে। ওই সময় আপনি প্রবলেমগুলো কি আপনি মানে দেখেছেন? এখন না আপনাদের প্রায় সেম এজ গ্রুপ, আমরা বাংলাদেশ টিমে যে মুশফিক আর মমিনুলের কথা বললেন, মুশফিক তো অনেক সিনিয়র, মানে পিতৃস্থানীয়, আপনি যেভাবে বললেন বাবার মতো। মমিনুলও তো 2012-তে ডেবিউ হয়েছে। এর বাইরে অলমোস্ট আপনারা সেম এজ গ্রুপ বা আপনার চেয়ে জুনিয়রই বেশি, কিন্তু এই জন্য হয়তো ব্যাপারটা প্রবলেম হচ্ছে না। কিন্তু ওই সময় আপনি কি কোনো একটা কিছু রিকল করতে পারেন যে আমি আমি নিজে একটা শুনেছি এরকম যে মানে ওয়ানডে সিরিজের হয়তো শেষও হয় নাই, এরপর টি-20 সিরিজ হবে, টি-20 ক্যাপ্টেন তখনই মানে টি-20 নিয়ে কথাবার্তা শুরু করে দিয়েছে, যেটা নিয়ে একটা একটু ওয়ানডে ক্যাপ্টেনের জন্য ডিস্টার্বিং হয়েছে এরকম। এটা তো নরমাল। এখন আমি যদি টেস্ট টিম নিয়ে চিন্তা করি, আমার যদি 1 সপ্তাহ পরে খেলা শুরু হয়, আপনার তো চিন্তা করা শুরু করতে করাটা হবে। স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছু না এবং এটার মধ্যে আমি নেগেটিভ কিছু দেখি না। সো ওইটাই আমি বললাম যে আমি ওই সময় আমি পার্সোনালি ওরকম কোনো কিছুতে ফোকাস করিনি বা দেখিনি। আমি যেটা বললাম, আমি সবসময় চিন্তা করেছি যে আমার রান করতে হবে। কিভাবে আমি রান করতে পারি, কিভাবে আমি রান করে দলকে কন্ট্রিবিউট করতে পারি। ওই যে একদম স্পেসিফিক ভাবে কি হচ্ছে এই বিষয়ে আমার আইডিয়া খুবই কম। বাট আমি যেটা আপনি যেটা বললেন যে ক্যাপ্টেন আগে থেকে চিন্তা করতেছে যে সামনে আমার খেলা, আমার এখন থেকে রেডি হইতে হবে বা ওই প্লেয়ারদের সাথে আমি কমিউনিকেশন করছি, এটা দোষের কিছু না। ও করবে, ও তার সামনে খেলা, তার প্রিপারেশনের জন্য তার এই জিনিসগুলো প্রয়োজন। সো এই জিনিসগুলো তখনই কমে আসবে যখন কম মানুষ থাকবে। হ্যাঁ, না, এটা তো ডিস্ট্রাকশন তো একটা। জি। আচ্ছা, ক্যাপ্টেন্সি নিয়ে যদি কথা উঠলো, ক্যাপ্টেন্সি যে আপনার ক্যাপ্টেন্সিতে কোনো আইডল আছে আপনার, যে যাকে দেখে আপনি আছেন না যে এটা বাংলাদেশের হতে পারে, বাইরের হতে পারে, অধিনায়ক ধোনি, থেকে? এমএস ধোনিকে অনেক খুব মানে টিভির মধ্যে থেকে যতটুকু কাছ থেকে দেখা যায়। আর বাংলাদেশে আমি বলবো যে সাকিব ভাইয়ের ক্যাপ্টেন্সি আমি মানে এনজয় করি সবসময়। সাকসেস কতটুকু কি না এদিকে যেতে চাই না। বাট ওনার আন্ডারে আমি যতগুলো জায়গায় খেলেছি, বিপিএল থেকে শুরু করে ইন্টারন্যাশনাল যে কয়টা ম্যাচ খেলেছি, আমার কাছে মনে হচ্ছে খুব ক্লিয়ার এবং অনেক সাহস নিয়ে ডিসিশন নিতেন। তো আমার কাছে এই 2টা মানুষের আমি টুকটাক দেখেছি। আপনি কতজন ক্যাপ্টেনের আন্ডারে খেলছেন ন্যাশনাল টিমে, মনে আছে এটা সংখ্যা? তামিম দিয়ে শুরু। তামিম ভাই, মমিনুল ভাই, রিয়াদ ভাই, মিরাজ, সাকিব, সাকিব ভাই, লিটন দা, মাশরাফি, মাশরাফি ভাই। ওয়ানডে ডেবু হ্যাঁ, মাশরাফি। মাশরাফি ভাই। 7টা। আর কেউ আছে? মাঝখানে তো মোসাদ্দেক ক্যাপ্টেন হয়েছে, সোহান ক্যাপ্টেন হয়েছে। মোসাদ্দেক, সোহান। আমার ধারণা আর 10জন, 9 জন তো হয়ে গেল। 10জন হয়ে হ্যাঁ, যাবে। হ্যাঁ। আচ্ছা, আপনার ওয়ানডে ডেবু যে 2018 এশিয়া কাপ, আপনার খালি টেস্ট নিয়ে কথা বলতেছি, টেস্ট ক্যাপ্টেন বলে তো ওয়ানডেও খেলেন তাই না? খেলি আচ্ছা, মাঝে মধ্যে। ওয়ানডেও খেলেন। তো ওয়ানডে 2018-তেও ওই যে আপনি যখন ফেল করছিলেন, আমাদের সবাই ফেল করতেছিল, জি। প্রচন্ড গরম, বাংলাদেশের তো অনেক খুব ভালো অ্যাচিভমেন্ট ছিল ওটা, ফাইনালে যাওয়াটা, ওই জি। প্রচুর ইনজুরি। তো স্টিভ রোডস ওকে কি যেন আপনি একটা খাওয়াইছিলেন, ওর সঙ্গে যখনই কথা বলতে যেতাম তখনই বলতো যে না 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 না, তোমরা একটু ধৈর্য ধরো, খুব ভালো খুব ভালো। আমি একটা কথা আমি আমি না মানে বুঝি না যে সবাই আমার প্লেয়াররাও বলে আমাকে, কিন্তু সব কোচ আমাকে পছন্দ করে। কারণটা কি? কিছু তো একটা আছে। এখন আমি অনেক মানে আমার যে অনেক থাকে না যে অনেক কি বলবো এটাকে, এটা কি বলা উচিত কিনা, যে আমি অনেক মানে হেভি রিচ ফ্যামিলি থেকে এসে আমি টাকা পয়সা দিছি একদম যে ভাই কোচ নাও। না না, টাকা পয়সা লেনদেন হলে বের করে ফেলতে পারলাম না। বিষয়টা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে আমি তো প্র্যাকটিস বলেন বা রাইট, আমার ডেডিকেশনটা দেখে বা কিছু তো একটা করি। work আদারওয়াইজ ethics তো টা আসলে দেখে। আমাকে বাংলাদেশের কোনো কোচ এখন পর্যন্ত এসে অপছন্দ করেনি আমি যতটুকু মনে করি, বা প্লেয়াররাও বা সাংবাদিক বা সাধারণ মানুষ যেভাবে বলে। এটা একটা আমি বলবো যে এটা আমার ক্রেডিট যে আমি ওইভাবে হয়তো কাজ করি।
সেটা হয়তো অনেক সময় রেজাল্ট আসে না, সেটা আলাদা জিনিস, বাট আমার মনে হয় যে আমার ওয়ার্ক এথিক, আমার অনেস্টি, আমার টিমের প্রতি ডেডিকেশন, আমার টিমের জন্য ভালো চিন্তা করা, এই জিনিসগুলোতে আমি সবসময় মানে চেষ্টা আপনি করেছি। ভালো ছেলে, এটা মোটামুটি অ্যাকসেপ্টেড সবার কাছে, টিমের জন্য, প্লেয়ার না। টিমের ক্ষেত্রে হয়তোবা মানে আমি এই কথাটা অনেক শুনেছি, অনেকে বলে যে আমি হয়তো টিমের জন্য খেলি বা টিমের জন্য, অনেক সবাই খেলে, বাট এটা হয়তো আমার জন্য একটা সেলফলেস ক্রিকেটার, মানে নিজের জি। কথা ভাবেন না, ওটা তো যে কোনো কোচই এটাই চাই। এটার কারণেই হয়তো কোচেসরা পছন্দ করতে পারে, এটা কোচরা ভালো বলতে পারবে, বাট এটা একটা সময় যে মনে হলো যে কি দরকার আমাকে পছন্দ করার, করিস না। উল্টা দেখা যায় প্লেয়াররা বলতেছে না, প্লেয়ারও না, সাধারণ মানুষ বা সাংবাদিক। সাংবাদিকরা তো আপনার ভালোই বলে নাকি? না, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ওয়ান ডেতে একটু আপনার ওয়ান ডে কেরিয়ারটা একটু আলাপ করি, যে ওয়ান ডেতে আপনার যদি আমি কিছু একটু রেকর্ড বলি, আপনার মনে আছে কিনা, নিশ্চয়ই মনে আছে। প্রথম 50 আপনার 16 নম্বর ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে সিরিজটা খুব ভালো ছিল, আপনার 58, পরের ম্যাচে আবার 0, পরের ম্যাচে 53। ওইটাই বলতে গেলে আপনার একটা ব্রেক থ্রু ওয়ান ডেতে। তারপরে আয়ারল্যান্ডের সঙ্গে 25-73, আয়ারল্যান্ডে কি প্রথম সেঞ্চুরি করলেন 2023-এ। এশিয়া কাপে শ্রীলঙ্কা আফগানিস্তানের সঙ্গে 73-104। এত আমি না বলি, যে জায়গাটায় আসার জন্য এতগুলো ভূমিকা করলাম, সেটা হলো যে ক্যাপ্টেন হিসেবে আপনার প্রথম ম্যাচ মনে হয় নিউজিল্যান্ডের সাথে মিরপুরে হুট করে হইলেন, সেখানে আপনি 76 করলেন। এই যে ক্যাপ্টেন্সি পেলেই আপনি ভালো করে ফেলেন। আমার তো মনে হয় প্রথম সেই 2017 থেকে আপনার ক্যাপ্টেন করে দেওয়া উচিত ছিল, তাহলে পারফরমেন্স অনেক ভালো হতো। না, অনেকের আছে কিন্তু যে ওই বাড়তি রেসপন্সিবিলিটিটা অনেককে করে দেয়, অনেককে আরও করে ব্যাটারটা বের করে নিয়ে আসে, বেস্টটা বের করে নিয়ে আসে। ভালো হচ্ছে, ভালো হচ্ছে, এবং আমি যেটা আপনি বললেন, হ্যাঁ, রেসপন্সিবিলিটিস নিলে ভালো হয়, বা আমি যখন নিজে থেকে সব জায়গায় তো ক্যাপ্টেন্সি করি না, বাট চেষ্টা করি ব্যাটিংয়ে যখন যাই তখন মনে করি যে না, ওই রেসপন্সিবিলিটিসটা আমার, বা আমি যখন ফিল্ডিং করি তখন আমি ওই নিজেকে ক্যাপ্টেন হিসেবেই চিন্তা করি যে আমি হলে কি করতাম, যখন আরো ছোট ছিলাম তখন যখন শিখতাম যে আমি হলে কি ডিসিশন নিতাম বা আমি হলে কিভাবে ব্যাটিং করতাম। সো এগেন আমি যখন ব্যাটিংয়ে যাই, ব্যাটিং করি, তখন আমি ওইভাবে চিন্তা করি যে না, ঠিক আছে, এখন এটা আমার রেসপন্সিবিলিটি, আমি কিভাবে দলকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারি। ওয়ান ডেতে আমি একটু এবার 2023 ওয়ার্ল্ড কাপে আসবো। 2023 ওয়ার্ল্ড কাপে যখন বাংলাদেশ গেল, প্রবাবলি আপনি সবচেয়ে ইনফর্ম ব্যাটসম্যান, সবচেয়ে বেশি এক্সপেকটেশন আপনার কাছে। এবং আফগানিস্তানের সঙ্গে ফার্স্ট ম্যাচে আপনি 59 নট আউট, বাংলাদেশ জিতলো। এরপর 0-7-8-0-9-4 টেলিফোন নাম্বার, শেষ ম্যাচে গিয়ে আবার 90। ওই 90টা ওয়ান অফ দ্য, মানে সাকিবেরও ব্রিলিয়ান্ট ইনিংস ছিল, আপনারও ব্রিলিয়ান্ট ইনিংস ছিল, বাংলাদেশের জন্য ডু অর ডাই ম্যাচ। আমি ওই 90 নিয়ে কথা বলবো না, আমি বলবো টাইমড আউট নিয়ে কথা। সাকিবকে টাইমড আউট করার বুদ্ধিটা আপনি দিয়েছিলেন, যে অ্যাঞ্জেলো, এটা আমি জানি। সাকিব প্রেস কনফারেন্স এসে এড়াই গেছে যে আমারটা প্লেয়ার এসে আমাকে বললো, কিন্তু আমরা তো দেখতেছিলাম, প্রেস বক্সে ছিলাম দিল্লিতে। না, এটা তো অন্যায় কিছু করেন নাই আপনি। তো এটা আপনার মাথার মধ্যে কীভাবে আসলো, যে জিনিসটা ক্রিকেট ইতিহাসে কখনো হয়নি, ইন্টারন্যাশনাল ক্রিকেটেই কখনো হয়নি, সেখানে আপনার মাথায় কেমনি দুষ্ট বুদ্ধিটা কাজ করলো যে একে তো টাইমড আউট করা যায় এখন? আচ্ছা, যে কোনো একটা প্লেয়ার করেছে, হঠাৎ করে তার মনে হয়েছে যে না, আসলে ওই প্লেয়ারটার কথাই বলেন আপনি। হ্যাঁ, ওই প্লেয়ারটার হঠাৎ করে মনে হয়েছে যে না, এখন দলের যে সিচুয়েশন, দলের যে অবস্থা, আপনি যেটা বললেন যে ম্যাচটা আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করার জন্য খুব ইম্পর্টেন্ট, তো ম্যাচটা আমাদের জিততেই হতো। সো আমরা আমাদের সব দিক দিয়ে চেষ্টা করব, মানে ফেয়ার ওয়েতে। তো আমার কাছে ওই সময় ওই সিচুয়েশনটা পুরা দেখে মনে হয়েছিল যে আমরা এরকম সুযোগ নিতে পারি কিনা। তো ওই ছেলেটা জাস্ট ক্যাপ্টেনকে বললো আর কি। ক্যাপ্টেনকে কি বলছিল আসলে, যে আমরা এখন অ্যাপিল করলে আউট হয়ে যাবে? আমি জাস্ট এটাই বলেছি যে আপনি না তো, ওই ছেলেটাই আর কি, আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। ওই ছেলেটা জাস্ট এটাই বললো যে ভাই, এখন যদি আমরা আপিল করি তাহলে আউটের একটা পসিবিলিটিস আছে, আপনি চেক করে দেখতে পারেন। তো ক্যাপ্টেন কি বললো শুনে? তাই নাকি? বললাম হ্যাঁ। সে সত্যি সত্যি চলে গেছে। আমি মানে ওই ছেলেটা এত সিরিয়াস কিন্তু ছিল না প্রথমে, পরে সে চলে গেছে। সত্যি নিবেন 100%? এই তো আর কি। পরে যেটা সারা পৃথিবী তুলবার, তখন তো আপনি সাইড লাইন, আসল লোক তো সাইড লাইন। সাকিব হইলো মানে কি বলো, আই অফ দ্য স্টর্ম। হ্যাঁ, ভালো হয়েছে তো, ভালো হয়েছে। আপনি স্টিল মনে করেন যে এটা ঠিক আছে, মানে এই যে স্পিরিট আমার একটা জিনিস, এই যে রুল বুক লেখা হয় না যে এটা রুলস, এই এত কিছু কেন লেখা হয়? তারা তো অনেক চিন্তা ভাবনা করে লেখে, ফেয়ার দেখে লিখে। এখন এর মধ্যে আবার মানে কেন? হ্যাঁ, এটা কি কই থেকে আসলো? আউট তো আউটই। তো আমার কাছে পার্সোনালি মনে হয় যে না, আমার যদি সুযোগ থাকে, যদি এটা রুল বুকে থাকে, এটা যদি আনফেয়ার কোনো কিছু না হয়, তাহলে ওয়াই নট। আমি আবার হলে ওই ছেলেটাকে আবার বলবো নিতে। আচ্ছা, স্পিরিট অফ ক্রিকেটটা আপনি আলাদা রাখতে চান, এটার সাথে মিলাতে চান না?
মানে ধরেন আমি বলি যে যখন নন স্ট্রাইকার ব্যাকআপ করে এক অর্থে তো সে অন্যায় অ্যাডভান্টেজ নিচ্ছে, সে 2 গজ কম দৌড়াবে রান নেওয়ার জন্য, তো তাকে আউট করলে কেন এটা অন্যায় হবে? এখন তো এটা একদমই ফেয়ার, একদম আইসিসি থেকে একদম বলেই দিছে, যদিও টাইম আউটের ব্যাপারে ইয়ে করে নাই, বাট আইসিসি থেকে তো এখন বলে দিছে যে এই আউট নেওয়ার কোনো ইয়ে নেই। আগে ছিল, এটা তো প্রথম করছিল ইন্ডিয়ার একজন বোলার, তার নাম ছিল ভিনু মানকার, এই জন্য মানকাডেড বলতো এটা, যে ওর নামে এটা হয়েছে যে মানকাডেড। এটা এইটা যেমন এখন যে আপনি যেটা বললেন খুবই নর্মাল হয়ে গেছে। এটা কনসেপশনটা এখন চেঞ্জ হয়ে গেছে। তো এটা তো ভয়ঙ্কর পাপ হিসাবে ছিল যে ওয়ার্নিং দিতে হবে, এই দিতে হবে, এবং যাদের করা হয়েছে তাদের সারা জীবনই করা হয়েছে যে তারা ক্রিকেটের চেতনার বিরোধী কাজ করেছে। আপনি এটা বিশ্বাস করেন না? যখন 3 ফরম্যাটেরই ক্যাপ্টেন ছিলেন, আপনার সাথে কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে আমি এখনই পুরোটা বলতে চাই না, আমি কোচের সঙ্গে মিলে কতগুলো জিনিস করার চেষ্টা করছি, যেটা যে কোনো বড় দলেরই, মানে বড় দল হয়ে উঠতে চাওয়া দলের বা বড় দল যারা হয়ে গেছে তাদের তো অবশ্যই কিছু ডুজ ডনস থাকে, মানে ইয়ের জন্য ড্রেসিং রুম কালচার যেটা বলেন, যে এই জাতীয় একটা চেঞ্জ বোধ হয় আমাদের টিমে হয়েছে আপনার মাধ্যমে। এটা যদি একটু বলতেন যে কি চিন্তাটা কি ছিল, এবং মেজর 2-1টা পয়েন্ট যদি বলেন যে এই জিনিসগুলো আপনারা করতে চেয়েছেন। না, আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে আমাদের সবার আগে দল, আমার দলের কি প্রয়োজন, দলের জন্য চিন্তা করা, দলের হয়ে খেলা, এই জিনিসটা আমি সবসময় তৈরি করার চেষ্টা করেছি। এবং আমি যখনই টেস্টে এখন করতেছি বা আগে যখন ওয়ানডে টি20 করতাম, আমার প্রথম লক্ষ্য ছিল যে আমি ড্রেসিং রুমের কালচার ঠিক করবো, ড্রেসিং রুমটা ভালো রাখবো, আমার ড্রেসিং রুম যেন ভালো থাকে। আমার ড্রেসিং রুমে একটা ছেলে যখন বসে খেলা দেখবে, ও যেন ওই ছেলেটার জন্য ভালো কিছু চায়, যে না আমার সে একটা টপ অর্ডার ব্যাটিং করছে, একটা টপ অর্ডার তো বসে থাকে ডাগ আউটে, ওই টপ অর্ডারটা যেন ওই ছেলেটার জন্য দোয়া করে যে না ও যেন ভালো খেলে, ও যেন দলের জিতাই। আমার লক্ষ্যটাই ছিল ড্রেসিং রুমের পরিবেশটা এরকম শান্তিপূর্ণ হবে এবং একটা সুন্দর কালচার আমি যেন তৈরি করতে পারি। কারণ আমি বিশ্বাস করি ড্রেসিং রুম যদি ভালো থাকে, মাঠের পারফরমেন্স আস্তে আস্তে ভালো হবে। সো ওই জায়গাটা থেকে আমার কাছে মনে হয়েছিল যে কিছু স্ট্রিক্ট রুলসের প্রয়োজন, কিছু জায়গায় আমাদের একটু কঠিন হওয়া প্রয়োজন। আমি 100% বলবো না যে ওটা 100% হয়েছে, এটার পেছনে অনেক কারণ আছে, সেটা আমি সেদিকে না যাই। বাট যতটুকু হয়েছে আমি বলবো যে ভালো কিছুই হয়েছে। আমি ইন ডিটেলে না বলি, কারণ এটা খুবই খুবই একদম নিজেদের ব্যাপার। বাট আপনার সাথে এটা নিয়ে এর আগেও যখন কথা হয়েছে, ওই জায়গাটাতে পরিবর্তন এসেছে। বাট আই ওয়াজ নট হ্যাপি স্টিল। আমার কাছে মনে হয় যে আরো আরো সুন্দর করা প্রয়োজন এবং আরো ভালোভাবে এই জিনিসটাকে যদি আমরা করতে পারি, তাহলে আমাদের টিম আরো ভালো অবস্থানে যাবে, যেটার হয়তো সুযোগ এখনো আছে। যদি আমরা সবাই মিলে ওই জায়গায় এক হইতে পারি, এক হয়ে যদি এই জিনিসটা করতে পারি, তাহলে আমার মনে হয় যে এই পরিবর্তনটা আসবে। এখন যে জিনিসটা হয় প্র্যাকটিসে, আমি যদি 2-1টা তারপরে একটু যদি বলি, প্র্যাকটিসে আমাদের আসলে কিছু কিছু ক্ষেত্রে ফিল্ডিং এর ক্ষেত্রে আমরা আজকে আমাদের ফিল্ডিং করবোই, আমরা ফিল্ডিং আমরা করতে চাই, বা আজকে আমাদের স্লিপ ক্যাচিং আজকে করতে হবে নো ম্যাটার হোয়াট। তো এই পরিবর্তনগুলো এখন সবাই ভালোভাবে নেয়। আপনি দেখবেন লাস্ট সিরিজেও পাকিস্তানের সাথে টেস্টে আমাদের স্লিপ ক্যাচিং কিন্তু খুব ভালো ছিল মাশাআল্লাহ। তো এই জিনিসগুলো ইমপ্রুভমেন্ট হচ্ছে। তো এরকম ছোট ছোট আরো বেশ কিছু স্পেসিফিক জিনিস আছে যেগুলো আসলে সবার সামনে না আসাই উচিত, এটা একদমই পার্সোনাল যেটা বললাম। বাট পরিবর্তন হচ্ছে, বাট আরো পরিবর্তন হওয়া উচিত। এবং এই চিন্তাটা তো ডেফিনেটলি আপনার মাথায় এসছে, কারণ আপনি এই যে ড্রেসিং রুমের অলমোস্ট যদি 17 ধরি আমি, ঠিক আছে, ইন আউট হয়েছেন আপনি 17 ধরলে প্রায় কত 9 বছর ধরে আছেন, অনেক কিছু আপনি মনে হয়েছে আপনার যে না এটা এরকম হওয়া উচিত না, একটা ন্যাশনাল টিমের ড্রেসিং রুম। তো ওই সময়টাতে কি একটা, এই যে কিছুদিন আগে সৌম্য আমাকে একটা ইন্টারভিউয়ে বলেছেন যে পঞ্চপাণ্ডব যে ব্যাপারটা দাঁড়ালো, যে মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, তো এইটা একটা টিমের মধ্যে বড় একটা ডিভিশন তৈরি করে ফেললো। যে এটা আমরাও কিছুটা দায়ী, ওরা পারফরমেন্সও করেছে ডেফিনেটলি, ওরা আমাদের বাধ্য করছে লিখতে, এবং আমরা তাদেরকে অনেক বেশি রেগুলেশন করতে গিয়ে হয়তো বাকির একটু আড়ালে পড়ে গেছে। ওইটা কি আপনি মানে তার সঙ্গে একমত যে পঞ্চপাণ্ডব, এবং সৌম্য আমাকে স্টেট বলেছে আমি চাই না বাংলাদেশের ক্রিকেট আর কখনো কোনো পঞ্চপাণ্ডব হোক, এবং সাকিবের সাপোর্ট করেছে। সাকিব দেখলাম আরেকটা পডকাস্টে বলেছে যে সৌম্য সাহস করে বলেছে, সবার সাহস নেই, এটা আসলেই দলের জন্য মানে ক্ষতির কারণ হয়েছে। তো এইটা কি আপনার মনে হয় যে টিমে এটা স্টার, এখন যেটা হয়েছে যে স্টার আছে, এই টিমেও স্টার আছে, কিন্তু ওই সময় একটু মানে 4-5 একটু বাকিদের ছাপিয়ে বেশি বড় হয়ে গেছিল, এরকম কিছু হয়েছে? প্লাস সাকিব তামিমের গন্ডগোল, নানা কিছু মিলিয়ে থাক না, যার যার ইন্ডিভিজুয়াল ব্যাপার ওগুলো। মানে আপনার মত? আমার কাছে মনে হয় যে যার যার ইন্ডিভিজুয়াল। এখন আপনি লিখতেছেন পঞ্চপাণ্ডব বা যাই লিখতেছেন, এটা তো আপনার কাজ। আমাদের কাজ হলো খেলা। আমি ড্রেসিং রুমে বসে আছি, ওইখানে আমাদের 5জন বেস্ট প্লেয়ার বসে আছে, থাকুক। অবশ্যই তারা অনেক মানে অনেক পারফরমেন্স করেছে এবং অনেক ম্যাচ জিতাইছে বাংলাদেশের। তাহলে এবার আমি জিতাই, আমিও জিতাই।
আমি এভাবে চিন্তা করি। সো পঞ্চপাণ্ডব নাম হয়েছে, হয় নাই, আম, এখন পঞ্চপাণ্ডব আছে নাই, এখন সুপারস্টার আছে নাই। এখন পঞ্চপাণ্ডব করলে কারা হবে পাঁচজন? পঞ্চপাণ্ডব এখন হবে না, এখন বাংলাদেশ টিম টিম হয়ে খেলবে, এটাই মোটিভ। এখানে আমি যেটা বললাম যে কেউ যদি, আমি কখনো দেখি নাই যে বাংলাদেশে এরকম কোনোদিন কোনো লেখা বা কোনো ইন্টারভিউ বা কোনো প্রেস কনফারেন্সে এরকম হয়েছে যে ভাই ওই যে ওই জায়গায় আপনি একটা বাউন্ডারি সেভ করছিলেন, ওই 4 রানের কারণে আমরা ম্যাচটা জিতছি, আমি কোনোদিন দেখি নাই। সো আমি আমি ব্যক্তিগতভাবে চাই সুপারস্টার হোক, পঞ্চপাণ্ডব হোক, মানে 15 পাণ্ডব হোক, কোনো সমস্যা নাই, কিন্তু দল জিততেছে, দলের সবার কন্ট্রিবিউশন আছে কিনা এবং দলকে সে দলের জন্য ভালো চিন্তা করে কিনা, এটা ইম্পর্টেন্ট। যদি এই পঞ্চপাণ্ডব হতে যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স নিয়ে চিন্তা চলে আসে যে আমি ভালো খেললে আমার নিয়ে তো লেখালেখি হবে, আমি সুপারস্টার, এই পাণ্ডব চাই না আমি। আমি জানি না ওই পাণ্ডব ছিল কিনা, আমার অতটা অভিজ্ঞতা নাই, কারণ আমি ওভাবে বড় হইনি। ড্রেসিং রুমে থাকলেও আমি আমি কিভাবে আমি জিতাবো, আমি আমি পারি নাই, হয়তো অনেকবার পারি নাই, বাট আমি আসলে ওইদিকে যাই নাই কখনো। আমি চাইছি যে আমার দল, সেটা একটা ফিল্ডিং করে আমি যেটা বললাম যে এটা নিয়ে কেউ কখনো আলাপ করে না। এরকম হয়েছে না অনেকদিন যে একটা মানে বাউন্ডারি সেভ করছে, ওই 4 রানে ম্যাচ হয়তো জিতছে আপনি আমরা। তো ওই জিনিসগুলো আমি চাই, ওই ওই ধরনের মন মানসিকতাটা নিয়ে যেন আমরা এই যে 15, 20, 25 জন যারাই আছে এখন ন্যাশনাল টিমের সাথে এবং যারা ভবিষ্যতে আসবে, তারা যেন ওই চিন্তা করে আসে যে না ঠিক আছে, আমার আজকে ব্যাটিং আমি রান করি না, আমি ফিল্ডিং করে দলকে জিতাবো, আমি হয়তো বোলিং একটু কন্ট্রিবিউট করে দলকে জিতাবো, বা হয়তো আমি ড্রেসিং রুমে একটা যে ছেলেটা পারফর্ম করে নাই ওর সাথে বসে থেকে আমি ওকে দুটা কথা বলে দলকে জিতাবো, বা আজকে আমি রান করি নাই, আমি ড্রেসিং রুমের একটা কোনায় বসে না থেকে আমি এমনভাবে ড্রেসিং রুমে থাকবো যে না থাকে ঠিক আছে, ইটস ওকে, এখন আমার কাজ হলো দলকে সাপোর্ট করা। এরকম যখন আমরা সবাই মিলে চিন্তা করব, দেন তখন দেখবেন যে পঞ্চপাণ্ডব না, 15 পাণ্ডব না, 25 পাণ্ডব হয়ে গেছে। ইভেন একটা নন প্লেইং মেম্বারও টিমের জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে। এক্স্যাক্টলি। আমি আপনি একটা উদাহরণ দিই, 97 বাংলাদেশ আইসিসি ট্রফি জিতলো, ওইটা দিয়ে তো বাংলাদেশের ক্রিকেটের বলতে গেলে বলবো যে একটা বড় ধাপ, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে গেল, ওয়ান ডে স্ট্যাটাস পেলো, আস্তে আস্তে টেস্ট স্ট্যাটাস পেলো। ওখানে জাভেদ ওমর বেলিম কিন্তু একটা ম্যাচও খেলে নাই, কিন্তু গাজী আশরাফ হোসেন লিপু ছিলেন ম্যানেজার, গর্ডন গ্রিন ছিলেন কোচ। তারা আমাকে অসংখ্যবার এটা বলেছেন যে জাভেদের অনেক অবদান আছে, কি সে টিমটাকে চাঙ্গা রেখেছে সবসময়, মানে সবসময় সে মিমিক করতে পারতো, গ্রিনিস কীভাবে কথা বলে, লিবু ভাই কীভাবে হাঁটে। তো এই 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 যে যেটা আপনি বলেন, এইটাই বোধ আপনি বলতে চাচ্ছেন যে ফাইনালি এক দল এক মন হয়ে খেলা। এক্স্যাক্টলি, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের কন্ট্রিবিউশন আছে, কোচিং স্টাফ থেকে শুরু করে টিমে যারা আমাদেরকে হেল্প করার জন্য থাকেন, যারা ম্যাচ খেলতে পারেন, যারা ম্যাচ খেলেন না তাদের তো আমার মনে হয় অনেক বড় ক্রেডিট। যে ম্যাচ খেলতেছে না ওর তো এমনিই মন খারাপ, হ্যাঁ, তারপরেও যে সাপোর্ট করতেছে, এটা তো অনেক বড় একটা ব্যাপার। আমি যেটা বললাম ড্রেসিং রুমের কালচারগুলোর মধ্যে কিন্তু এগুলোই পড়ে যে না ঠিক আছে, আমি দলের জন্য চেষ্টা করতেছি, আমি দলকে কিভাবে একটা আমার পার্টনারকে আমি বল থ্রো করে হলে ওরা আমি ভালো একটা প্রিপারেশন দিয়ে ম্যাচে পাঠাইতেছি। যখন এই জিনিসগুলো হবে তখন দেখবেন যে এই দেখতেও ভালো লাগতেছে, দল ভালো করতেছে, একজন আরেকজনের প্রতি মায়া বাড়তেছে, যে জিনিসগুলো আমাদের টিমে দরকার, যেটা আস্তে আস্তে হচ্ছে। অনেস্টলি এটা আস্তে আস্তে হচ্ছে। একটা সময় আমার দূর থেকে দেখে মনে হইতো, বা যখন আমি ছোট ছিলাম, যখন অনেক ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হতো, আপনি যেটা একটু আগে বললেন যে একজন 100 করেছে, একজন 70 করেছে, এটা একদম অনেক বড় হয়ে গেছে, কিন্তু দল জিতে নাই। দল হারছে। তো এটা এখন আস্তে আস্তে আমার মনে হয় পরিবর্তন হচ্ছে, বাট আরো পরিবর্তনের দরকার আছে। তা আপনি যখন শুরু করছেন, ন্যাশনাল টিমে আসছেন, এজ গ্রুপে খেলছেন, এই টিমে খেলছেন, তখন তো ডেফিনেটলি ইউ লুকড আপ টু দেম, তামিম, সাকিব। তামিমের প্রতি কি একটু বেশি, বিকজ আপনি নিজেও বাহাতি, আপনি ওপেনারই ছিলেন, তামিমও ওপেনার, মানে আপনার বাংলাদেশে কোনো এরকম ছিল আইডল যে যার মতো আপনি হতে চেয়েছেন? এক্স্যাক্টলি তার মতো হতে চেয়েছেন কথাটা তো ঠিক হলো না, মানে যাকে দেখে আপনার মনে হতো না আমি ওয়ান্ট টু বি লাইক দেম। আমি লাইক সাকিব ভাইকে দেখে আমি ক্রিকেটের প্রতি আমার একদম মানে অনেক বড় একটা ইয়ে, যে না আমি সাকিব ভাইকে মানি। আর মানি বলতে কি করে এই লোকটা বাংলাদেশের মতো একটা জায়গায় 1 নম্বর অলরাউন্ডার হয়ে গেছে যেদিন প্রথম হয়, এটা আমার প্রথম 2009 সালে। এটা কিভাবে সম্ভব, আমার কাছে মনে হয় যে এটা কি সম্ভব বাংলাদেশ, তো হয়েছে মানে এটা সম্ভব। তো আমি তখন থেকে ওই চিন্তা ভাবনাটা উনি কি করে আসলে, আমি কাছ থেকে ফলো, মানে ওনার মতো তো আমি হইতে চাইনি, কারণ বাম হাত দিয়ে বল করে তো আমি ওনাকে দেখে অনেক কিছু শিখতাম। আর আমার যদি ব্যাটিং এর কথা বলেন তাহলে আমি বলবো তামিম ভাই, কারণ বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট, মানে সবচেয়ে সাকসেসফুল এবং বেস্ট ওপেনার। কিছুদিন আগেও বিপিএল এর আগেও একটা মানে টেকনিক্যাল বিষয় নিয়ে স্ট্রাগল করতেছিলাম, তো ওনাকে ডাকলাম, উনি ওই জায়গাটাতে একটু সুন্দরভাবে এক্সপ্লেন করে এবং দেখাও দিল।
সো ব্যাটিং এর ক্ষেত্রে যদি কোনো প্রবলেম মানে এর আগে হয়নি, এবার একটু একটা বিষয় নিয়ে প্রবলেম হচ্ছিল, তো ওনার সাথে কনভারসেশন হয় বা দেখি যে উনি কিভাবে, যেটা টেস্ট ম্যাচের আমার 163 নিয়ে কথা বলছিলাম, উনি যেভাবে ব্যাটিং করতেছিল এটাও কি সম্ভব কিনা। তো এখন সামটাইমস আমি যখন ওই ইনিংসটা চিন্তা করি আর আমার লাস্ট পাকিস্তানের সাথে যে 100 ইনিংসের কথা যদি আমি মিলাই, আমি বলবো একটু কাছাকাছি মনে হয় ছিল। তো এই জিনিসগুলো আমি ব্যাটিং এর ক্ষেত্রে ওনার কাছ থেকে অনেক কিছু শিখছি। যেরকম তামিম ভাই যদি আমি লর্ডসের 100 কথা বলি, তো এটা কি বিশ্বাস করা যায়নি, মানে ওই সময় 100, আবার 100 ডাউন উইকেট যে 6 মেরে। পরের টেস্টে ওল্ড ট্রাফোর্ডে আবার। তো এই জিনিসগুলো ওনার কাছ থেকে নেওয়া। বাট ওভারঅল যদি ক্রিকেটের কথা বলেন, আমি এই জায়গায় বলবো সাকিব ভাইয়ের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং, কমিউনিকেশন বা উনি আসলে কি করে, এই ফলো করার বিষয়টা টুকটাক যতটুকুই করছে ওই জায়গাটাতে ওনার। কি মনে হয়েছে আপনার? আমার সাকিবকে নিয়ে আমার নিজস্ব ব্যাখ্যা আছে, সেটা তো আপনাকে না বলি, আপনার ব্যাখ্যাটা কি? আপনি যে আমার ব্যাখ্যা, প্রথম আমি যখন দেখছি আমি কি এগুলো কিছুই তো করেন না, না করে কিভাবে ভালো খেলে। প্রথম ড্রেসিং রুমে আবাহনী টিমে, তখন সম্ভবত হ্যাঁ আবাহনী টিমে প্রথম ওনাকে দেখছি, কিছুই করে রিল্যাক্স একটা মানুষ, না বোলিং করে না ব্যাটিং করে, কিছুই করে না, এসে ভালো খেলে। তো মনে হয় এভাবেই মনে হয় ভালো খেলা যায়। প্রথমে এরকম ছোট তো তো পরবর্তীতে একটা সময় দেখা গেল যে না। একদিন নিউজিল্যান্ডে আমার যেটা ডেবু হইলো, দেখি কি রাত 9টা না 10টা বাজে, তো আমি ডিনার করে আসতেছি, দেখি সে শর্টস পরা, জুতা টুতো লাগানো, জিমের একটা টি শার্ট পরা পরে আসতেছে। তো ভাই কই গেছিলেন, সাহস করেই বললাম, বলে জিমে গেছিলাম। তুমি এখন? তো তখন আমার প্রথম মনে হয়েছে যে এই লোক সবাইকে দেখাই করে না। তো তারপরে আমি একটু কাছ থেকে আসলে মেশা শুরু করেছি যে কি করে আমি দেখবো, ওনাকেই কোথায় যায়, কখন কি করে, কোন রেস্টুরেন্টে খেতে যায়, মানে অনেক অনেক বিষয়গুলো ওনার কাছ থেকে আসলে শেখা, যে না আসলে কিরকম চিন্তা করে, কখন প্র্যাকটিস করে, কতটুকু প্র্যাকটিস করে। অনেকেই বলে, এখনো বলে যে বাংলাদেশ সব থেকে কম প্র্যাকটিস করে। আমার তো মনে হয় যে অনেক সব থেকে বেশি প্র্যাকটিস করে, বাট কেউ হয়তো জানে না। ও আমাকে একবার বলছিল যে আমার যদি কখনো মনে হয় যে 15 বার বল করতে হবে করবো, কিন্তু কখনো আমার হয় যে 5-6টা বল করার পরে দেখি যে বল ইজ কামিং আউট নাইসলি, শেষ, হুম। আমি আমার মতো করে করি। ডিফারেন্ট একদম, মানে জি। আর মেন্টাল স্ট্রেংথের জায়গায় তো বোধহয় কোনো তুলনাই চলে না, মানে যেগুলোর ভিতর দিয়ে সে গেছে জি, এখনো যাচ্ছে, মানে অন্য কেউ হলে বোধহয় ভেঙে চলে শেষ হয়ে যেত। ওইটাও তো একটা নেওয়ার জিনিস। নিশ্চিত। আমার কাছে মনে হয় যে ওনার ওনার আমার মনে আছে, সব নিচ্ছেন না নিশ্চিত? আমার কাছে কোভিডের সময় একটা লম্বা ডিসকাশন হয়েছিল আমার প্রথম সাকিব ভাইয়ের সাথে, কোভিডের সময় ফোনে। তখন আমি একটু মানে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তো ফোনে লম্বা সময় প্রায় 30-32 মিনিট কথা হয়েছিল। ওটা প্রথম আমার একদম ওপেন ডিসকাশন। তো তখন উনি আমাকে একটা জিনিস বলেছিল যে তুমি যতদিন রান করবা ততদিন কোনো কিছুই হবে না। তো তোমার প্রথম কাজ হলো রান করা। কিভাবে? এগুলো প্রসেস, সব প্রসেসগুলো বলেছিল যে এভাবে করলে হতে পারে, এরকম হতে পারে, প্র্যাকটিসের প্যাটার্ন কি হতে পারে, অনেক ডিটেইলে কথা হয়েছিল। সো বিষয়টা হচ্ছে যে আম, ওনার মানে পয়েন্টটা ছিল যে তোমার কাজ হলো পারফরমেন্স করা, পারফর্ম করবা, বাকি সব দুনিয়ার সব বাকি সব ঠিক হয়ে যায়। সো কে তোমাকে পছন্দ করে, কে তোমাকে পছন্দ করে না, কে কে থাকলে তোমার জন্য ভালো, কে থাকলে তোমার জন্য ভালো না, এই জিনিসগুলো ম্যাটার করে না যদি তুমি রান করো। সো ওই যে তখন থেকে বা তারও আগে থেকে আমি বলবো, বাট ওনার কথা শোনার পর থেকে জিনিসটা স্ট্রং হয়েছে যে না আমার আসলে প্রতিদিন রান করতে হবে। এটাই আমার কাছে। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি, সাকিব খুব খারাপ খেলতেছে। বাংলাদেশের একজন মানে প্রবাসী এক বাংলাদেশি ছাত্র মাসে বলছে বাংলাদেশ তো 3টা বোলার নিয়ে খেলতেছে, মানে সে সাকিবকে কোনো গণাতেই ধরতেছে না। তো আমি নিউজিল্যান্ডের ম্যাচের আগে সাকিবকে বললাম, সাকিব দেশের থেকে অনেক কথাবার্তা হচ্ছে, এবং তাকে ওই ম্যাচে ড্রপ করার জন্য ক্রিকেট বোর্ড থেকে মেসেজ গেছে। এটা আপনি জানেন কি না আমি আজকে বলি। এবং মাশরাফি তখন ক্যাপ্টেন, মাশরাফি বলছে সাকিবকে ছাড়া আমি মাঠে নামবো না। মাশরাফি হাতুরুর সিংয়ের কাছে যায়, কোচ দুজন মিলে সিদ্ধান্ত নেয় যে এটা আমাদের যে কোনো মূল্যে এটা আমরা মানবো না, বোর্ডের সিদ্ধান্ত। সাকিব ওই ম্যাচে খেলে, সেটা পরের ঘটনা। পরে সাকিব সেঞ্চুরি করে, মাহমুদুল্লাহ রিয়াদ সেঞ্চুরি করে, বাংলাদেশ জিতলো, যে অবিশ্বাস্য জয়। আমি যেটা বলতে যাচ্ছি, ব্রেকফাস্টের পরে লিফটের সামনে আমি ওকে বলতেছি যে দেশে তো এরকম অনেক কিছু হচ্ছে, এটা হাসি দিয়ে বললে একটা 50 মারলে সব ঠিক হয়ে যাবে, মানে কোনো বিকার নাই, মানে আনবিলিভেবল। এটা মানে এটা বাংলাদেশে আমি বলবো যে এটা শুধু ক্রিকেট না, অন্য যে কোনো ক্ষেত্রে এটা একটা বিশাল এক্সাম্পল। এটা এখন কি সাকিবের সাথে আপনার যোগাযোগ আছে? হয়, মাঝে মধ্যেই হয়। এখনো কি? সে তো মোটামুটি দেখলাম যে বিন্দাস আছে, বিন্দাস দেখায় আর কি, আছে হয়তো, কিন্তু একটু ডেফিনেটলি একটা আপসেট আছে। বিন্দাস আছে আমার সাথে। আমি যখনই কথা বলি ক্রিকেট নিয়ে কথা বলি, আমি এনজয় করি। আর কোনো জায়গায় যদি মনে হয় যে প্রয়োজন আছে সেই বিষয়গুলো নিয়ে এখনো কমিউনিকেশন। ও কোনো আপনার অ্যাচিভমেন্টে ফোন টোন করে কনগ্রেচুলেট করে? যখন খুব স্পেসিফিক ভালো কিছু অ্যাচিভ করি তখন করে। আচ্ছা, বাট উনি বেসিক্যালি খারাপ সময়ে পাশে থাকার মানুষ। বাংলাদেশ টিমের মধ্যে অনেক কিছু হয়, এবং ক্রিকেট বোর্ডে
ক্রিকেট বোর্ডে এখন প্রেসিডেন্ট কে? আমি তো আসলে ভুলে যাচ্ছি, গত কিছুদিনে তামিমই তো আছে না শেষ জি, পর্যন্ত? জি, জি। আচ্ছা, শেষ তামিম খবর হয়ে পাওয়া গেছে। পর্যন্ত তামিম ইকবাল প্রেসিডেন্ট আছে। এর আগে ফারুক আহমেদ হয়েছে, আবুল ইসলাম বুলবুল হয়েছে। এইগুলা দলকে কতটা ডিস্টার্ব করে, কতটা প্রভাব ফেলে? আপনি বললেন না যে আমরা আমাদের কাজ খেলা আমরা খেলি। আমি এটা বলি না, আমি কিছুদিন আগেও বলছি এই কথা, যে ওই সবাই বলে যে না আমরা প্লেয়াররা সবাই বলি যে হেভি আমরা ফোকাস মাঠের ক্রিকেট নিয়ে, তো এগুলো যদি কেউ বলে মিথ্যা কথা বলতেছে। করে, অবশ্যই এফেক্ট করে, বাট দিন শেষে এটা অ্যাড করে দিতে হয় যে প্রফেশনাল ক্রিকেটার, এটা অ্যাডজাস্ট করতেই হবে। বাট যেন এই জিনিসগুলো না হয়, এই জিনিসগুলো কম হলে প্লেয়াররা আর একটু ক্লিয়ার থাকে, প্লেয়াররা আর একটু বিশ্বাস পায়, আর একটু কনফিডেন্স পায়, মন খুলে। প্লেয়ারদের তো অনেক চাহিদা থাকে, প্লেয়ারগুলো তখন ওই সাহস করে যে বলতে পারে ক্রিকেট বোর্ডের কাছে যে আমাদের এই জিনিসগুলো প্রয়োজন। না হওয়াটা ভালো। আচ্ছা শান্ত, আপনি টেস্ট টিমের ক্যাপ্টেন, এই 3 ফরম্যাটের ক্যাপ্টেন ছিলেন, ড্রেসিং রুমের কালচার ঠিক করছেন। ও আরেকটা জিনিস একটু বলে নিই আমি, লিটন আর মিরাজকে আপনি ক্যাপ্টেন হিসেবে কীভাবে রেট করেন? একটু ডেলিকেট কোশ্চেন করি। ওই 2 ফরম্যাটের ক্যাপ্টেন, এটা বলে তারপরে এই জায়গায় আসছি। আমার কাছে মনে হয়, যদি রিটার্নের কথা বলি প্রথমে, আমার মনে হয় আউটস্ট্যান্ডিং যেভাবে টি-20 টিমটা এখন আগাচ্ছে। ইটস নট দ্যাট যে রেজাল্ট করেছে দেখে বলছি, বাট আমার মনে হয় খুবই ভালো, খুবই ভালো যেভাবে দলটাকে গুছায় নিয়েছে, দলটাকে একটা সামনের দিকে নিয়ে যাচ্ছে। মিরাজ স্টার্টটা একটু কঠিন ছিল, বাট আমি বিশ্বাস করি, যেটা একটু আগে আমার ক্ষেত্রে বললাম, যে একটা ক্যাপ্টেনকে আপনার সময় দিতেই হবে। সো যেভাবে লাস্ট 3 সিরিজ আমরা জিতলাম, ওর যেভাবে পুরো দলকে নিয়ে আগাচ্ছে, দলের ওপরে যেই ওর দলকে নিয়ে যেরকম চিন্তা এবং দলের ওপরে যে ইম্প্যাক্টও রাখতেছে, এটা আমার মনে হয় আউটস্ট্যান্ডিং। সো লিটন এবং মিরাজ আমার কাছে মনে হয় যে বাংলাদেশ এখন খুব ভালোভাবে করতেছে ক্যাপ্টেন্সি, এবং দলকে খুব ভালোভাবে সামনের দিকে নিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। 2027 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ভালো কিছু করবে। 19-এ আমরা তো ডিজাস্টার হইলো, 19-এ একটা আশা ছিল, 23-এও কিন্তু মনে হচ্ছিল যে একটা বাংলাদেশ টিম, অনেকগুলো প্লেয়ার ছিল তাদের একদম মানে পিকে, কম্বাইন্ড টিম চিন্তা করলে। 23-এ তো কী হলো আমরা সবাই জানি। 27 নিয়ে কি আপনি আশাবাদী? কারণ আমাদের ওয়ানডে ছিল স্ট্রংগেস্ট ফর্মে, কিন্তু নাজমুল হোসেন শান্ত টেস্ট ক্যাপ্টেন হয়ে যাওয়ার কারণে আমরা টেস্টে ভালো হয়ে গেলাম ওয়ানডে টি-20-তে, যেটা জীবনে ছিল না। এই শেষটা ফাইজলামি করে বলছি। না, আমার কাছে 2027 কি চান্স আছে আমাদের কোনো সাউথ আফ্রিকায় খেলা? এবার না এই কথাগুলো কমায় দেন আপনারা সবাই। চান্স নাই বলে দিই। না, নাই বলার দরকার নাই, আমরা ভালো খেলতেছি তো এখন। ওয়ানডে দেখেন 3টা সিরিজ জিতলাম, 3টাই কিন্তু বড় টিমের এগেন্স্ট। একটা দল এত বছর ধরে খেলে কোনোদিন কোনো ট্রফি জিতে নেই, আমরা বলবো না যে একটা চান্স আছে কিনা ওয়ার্ল্ড কাপে? যেহেতু মানে হ্যাঁ অবশ্যই আছে, আপনি অবশ্যই থাকুক না, বেশি লাফালাফি করার কি দরকার, থাকুক মানে নর্মাল। দল ভালো খেলতেছে ঠিক আছে, আমরা যেরকম প্লেয়াররা বলি না যে বেশি ভালো খেললে বেশি ওপরে ওঠার দরকার নাই, বেশি খারাপ খেললে বেশি নিচে যাওয়ার দরকার নেই, একই রকম থাকা উচিত। তো আমরা যখন অনেক জিতবো তখন বেশি এক্সপেকটেশন আর নেওয়ার দরকার নেই, যেরকম এই যে 3টা সিরিজ জিতছি বা টি-20 জিতছি। এরপরে জিতলে পরে লিখবো যে বাংলাদেশ খুব খারাপ খেলছে। না, সেটা লেখার দরকার নাই, ভালোই লিখবেন, কিন্তু থাকে না যে থাকুক না, 27 ওয়ার্ল্ড কাপটা আছে তো, এখনো সময় আছে, ভালো হবে বেশি ইনশাল্লাহ। সময় নেই, 1 বছর আছে। ভালো হবে ইনশাল্লাহ, ভালো আচ্ছা, যেটা ওই লিটনের প্রসঙ্গে ঘুরে গেল, সেটা হচ্ছে যে আপনি ড্রেসিং রুমের কালচার ঠিক করছেন, আপনারা 3 ক্যাপ্টেন খুব ভালো বন্ধু, ন্যাশনাল টিমটা একটা রাইট ডিরেকশনে আগাচ্ছে বলে মনে হচ্ছে আমাদের গত 6 মাস 1 বছর। ওভারঅল যে দেশের ক্রিকেট, ফাইনালি তো ন্যাশনাল টিমের ড্রেসিং রুমটা হচ্ছে সারা দেশের ক্রিকেটের যোগফল। নাহিদ রানারা তো হঠাৎ করে হয়ে যায়, এটা তো আপনি মানে তৈরি করতে পারবেন না, কিন্তু সারা দেশের যে ক্রিকেট স্ট্রাকচার, প্র্যাকটিস ফেসিলিটি, সেই পুরনো কাহিনী, এটা দিয়ে আমি শেষ করব। কারণ আমি মনে করি যে আপনি যে জায়গায় আছেন, এই জায়গায় এই জিনিসগুলো মানুষকে একটু বোঝানো দরকার, যে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, আমাদের যে সুযোগ সুবিধা, আমাদের যে ক্রিকেট যে কালচারটা হওয়ার কথা ছিল 26 বছর টেস্ট নেশন হওয়ার পরে, সেই জায়গাগুলো তো কিছুই হচ্ছে না, কিছুই হয়নি। এখনও ঢাকা কেন্দ্রিক ক্রিকেট। আপনি বলতেছিলেন আবাহনীর টিমে আপনি খেলেন, প্র্যাকটিস করেন গিয়ে মিরপুরে। আবাহনীর কেন প্রপার একটা প্র্যাকটিস ফেসিলিটিস থাকবে না? আবাহনীর কেন প্রপার একটা সাপোর্ট স্টাফ থাকবে না? তাদের ফিজিও থাকবে, তাদের ট্রেনার থাকবে, তাদের কোচ থাকবে। ক্রিকেট বোর্ডে তো গিয়ে তুমি মেম্বার হইতেছো, গিয়ে ক্রিকেট ডিরেক্টর হয়ে যাচ্ছ ক্লাবের থেকে। ঢাকার ক্লাব নাকি বাংলাদেশে ক্রিকেট চালায়, কিন্তু ক্লাবগুলো কি করে? খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে আমরা না মানে রেজাল্ট ওরিয়েন্টেড মানে দেশ, আমার কাছে মনে হচ্ছে না আমাদের জিততেই হবে, আমরা জিততে চাই, কিন্তু জিতবো কিভাবে? জেতার জন্য তো ওই ফ্যাসিলিটিসগুলো প্লেয়ারদের এনশিওর করতে হবে। প্লেয়ারদের অনেক সমালোচনা হয়, প্লেয়ারদের এখানে অনেক কথাবার্তা হবে, এটা হওয়া উচিত। সবার আগে আমি মনে করি প্লেয়ারদের দোষ, প্লেয়াররা পারফর্ম না করলে এটা প্লেয়ারদের দোষ, এটা আমি মনে করি। এটার কারণ হইলো আমাকে যে ফ্যাসিলিটিস দিবে ওর ভেতর দিয়ে আমার ভালো খেলতে হবে। সো আমি প্রথম দোষটা প্লেয়ারদের দিব, বাট আমাদেরও তো ক্রিকেট বোর্ড বলেন বা যারা দায়িত্বে আছেন তাদের তো এই জিনিসটা বুঝতে হবে যে না, প্লেয়ারটা কিভাবে আপনাকে পারফরমেন্সটা দিবে, তাদের ওই ফ্যাসিলিটিসটা এনশিওর করাটা খুব জরুরি দরকার। আপনি ওই ইন্টারন্যাশনাল একটা টিমের হারাইতে চান, কিন্তু ওই ধরনের ফ্যাসিলিটিস বা ওর কাছাকাছি ফ্যাসিলিটিস ওই প্লেয়ারে দিবেন না, তাহলে তো কঠিন।
সো সবার আগে আমাদের, যদি আমরা আমাদের ক্রিকেটটাকে ওপরের দিকে নিতে চাই এবং আমাদের বড় বড় টিমকে হারাইতে চাই, আপনি যে ট্রফির কথা বললেন এগুলো অ্যাচিভ করতে চাই, তাহলে সবার আগে আমাদের এই ফ্যাসিলিটিসটা এনশিওর করতে হবে। ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটিস লাগবে। এটা শুধু আমাদের দেশে না, আপনি যদি পৃথিবীর যত বড় বড় দেশ আছে, আমরা অনেক সময় ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করি বা অস্ট্রেলিয়ার সাথে কম্পেয়ার করি, ওইখানকার ফ্যাসিলিটিস সম্পর্কে আপনাদের হয়তো অনেক ধারণা আছে, বাট সাধারণ মানুষের কতটুকু আইডিয়া আছে হয়তো একটু কম আছে তুলনামূলকভাবে। সো ওইটার সাথে যদি আমাদের দেশের কম্পেয়ার করি তাহলে হিউজ ডিফারেন্স। আমি এটাও বলছি না যে তাদের মতো আমাদের হওয়া উচিত, বাট অ্যাটলিস্ট কাছাকাছি হওয়া উচিত, কারণ আমরা তো ক্রিকেট নিয়ে সারাদিন লাফালাফি ঝাপাঝাপি সবকিছু ক্রিকেট নিয়েই তো করি। তো আমরা যদি এই জায়গাটাতে বেশি ফোকাস করি যে না, আমার একটা আন্ডার 15-এর ছেলে প্রপার ফ্যাসিলিটিস পাবে, ন্যাশনাল টিমের একটা ছেলে প্রপার ফ্যাসিলিটিস পাবে, যে শুধু ডোমেস্টিক ক্রিকেট খেলে সেও ওই প্রপার ফ্যাসিলিটিসটুকুই পাবে, যে কোনোদিন ন্যাশনাল টিমে খেলার আর সুযোগ নাই সেও যেন ওই প্রপার ফ্যাসিলিটিসটুকু পায়, তাহলেই আমার মনে হয় যে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে সাকসেস হবো, যেটা আমরা অনেক বেশি স্ট্রাগল করতেছি, যেটা আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ অ্যাজ এ প্লেয়ার হিসেবে যদি আমি বলি, যে আমরা ফ্যাসিলিটিসের জন্য অনেক চ্যালেঞ্জ আমাদের কাছে অনেক নতুন লাগে, যে আমি এই চ্যালেঞ্জে কোনোদিন ফেসই করি নাই। আমি যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যাই আমি এই চ্যালেঞ্জ কোনোদিন ফেসই করি নাই। আমি মনে করি যে আমাদের ক্রিকেটের ডেভেলপমেন্টের জন্য আমাদের ফ্যাসিলিটিসটা ইমপ্রুভ করা দরকার, এবং এখানে যারা দায়িত্বে আছেন বা আসবেন ভবিষ্যতে, আমার এটাই চাহিদা থাকবে তারা আমাদেরকে ওই প্রপার ফ্যাসিলিটিসটুকু এনশিওর করবে, যেন প্লেয়াররা কাছাকাছি ইন্টারন্যাশনাল লেভেলের জন্য যতটুকু প্রিপেয়ার হওয়ার জন্য যে ধরনের ফ্যাসিলিটিস দরকার ওই কাছাকাছি ফ্যাসিলিটিসটা পাচ্ছে। যে আপনি ইন্ডিয়ার কথা বলেন, ইন্ডিয়ায় তো মানে ইভেন গৌহাটির মতো জায়গায় যেখানে প্রবাবলি কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট আসলে প্রডিউস করতে পারেনি, কি স্টেডিয়াম, মানে আপনি তো আরও জি। অনেক জায়গায় খেলেছেন, জি। এমন ফেসিলিটিস বাংলাদেশে তো মানে যে যে কথাগুলো বলতেছি আমি আপনাকে এই অনুষ্ঠান শুরুর আগে বলছিলাম যে এগুলো নিয়ে কথা বলা এবং লেখা আমি একটু বন্ধ করে দিচ্ছি, কারণ আগে লেখাগুলো দিলেই হয়, আগের কথাগুলো বললেই হয়। জি। এই কথাগুলো আমার ধারণা যে 10 বছর আগেও বলেছি অন্য কারোর সাথে, 10 বছর পরেও আপনার সঙ্গে বলবো কিনা আমি শিওর না, বলতে হতে পারে, এটা সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার। তো আমার মনে হয় যে এই কঠিন এবং তাত্ত্বিক আলোচনা ছেড়ে আমি শেষ করব। শেষ করার আগে আপনার কাছে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে যে ক্রিকেট মাঠে আপনার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত যদি বলি, পার্সোনাল ক্যাপ্টেন হতে পারে, প্লেয়ার হিসেবে হতে পারে, এটা একটা। আর সেকেন্ড হচ্ছে আপনি খেলা ছাড়ার আগে, আপনার এখনও আমি মনে করি মানে 27-28 বছর বয়স আপনার, এখন অনেক সময় পড়ে আছে, মানে হাউ ইউ ওয়ান্ট টু বি রিমেম্বার্ড, আপনি যখন খেলাটা ছাড়বেন, আপনার সে আজ থেকে 5 বছর 6 বছর 10 বছর পরে যখন ছাড়বেন, আপনি কি চান যে মানুষ কিভাবে আপনাকে মনে রাখবে, বা আপনি কি অ্যাচিভ করতে চান, সেটা টিম ওয়াইজ হতে পারে, এটা নিজের পার্সোনাল অ্যাচিভমেন্ট হতে পারে। পার্সোনাল অ্যাচিভমেন্ট তো খারাপ কিছু না, পার্সোনাল অ্যাচিভমেন্ট অনেক সময় টিমকে হেল্প করে। দুইটা জিনিস, একটা হলো ক্রিকেট মাঠে এখন পর্যন্ত আপনার স্মরণীয় অর্জন। এখনো ওরকম স্মরণীয় অর্জন হয় নাই অনেস্টলি, যদি আমি একদম পাকিস্তানকে টানা 4 টেস্টে হারানোকে আপনি স্মরণীয় অর্জন বলবেন না, যে দেশ এবং আপনার 8টা জয়ের ভিতরে 4টা পাকিস্তানের সাথে, একটা নিউজিল্যান্ডের সাথে। আমার কাছে যদি বলেন যে স্মরণীয় কি, আমার ইচ্ছার কথা আমি বলতে পারি। আমি সবসময় ওই সাকিব ভাইয়ের কথা বললাম না, আবার টানি। আমার ইচ্ছা ছিল আমি 3 ফরম্যাটের যখন আমার ডেব হবে ক্যাপটা আমি তার হাত থেকে নিব। তো উনি তো সবসময় খেলে না, ওই সময় খেলে আচ্ছা। খেলে না, থাকে থাকে না, ফ্রাঞ্চাইজি লিগে অনেক সময় যায়। তো আমার এটা একটা ভয় ছিল, কিন্তু লাকিলি আমি 3 ফরম্যাটে আমার যখন ডেবু হয়েছে 3 দিনই উনি মাঠে ছিলেন। বাহ, তো ওনার কাছ থেকে আমি ক্যাপটা পেয়েছি। তো এটাই আমার জীবনের স্মরণীয় জিনিস। আর পাকিস্তানের সাথে 4টা ম্যাচ জিতছি না, এটা তো অনেক বড় অ্যাচিভমেন্ট, এটা অস্বীকার করার কিছু নাই, কিন্তু এর থেকেও অনেক বড় অ্যাচিভ করা সম্ভব আমি মনে করি। সো ওই রকম স্মরণীয় দিন আসুক, তারপরে আপনাকে ইনশাল্লাহ বলবো। আর আমার ক্রিকেট ক্যারিয়ার শেষে আমি আমাকে কোথায় দেখতে চাই, বা আমার মানুষ আমাকে কিভাবে মনে রাখুক, মানুষ আমাকে এভাবে মনে রাখুক যে আমি অ্যাজ এ হিউম্যান বিং খুব ভালো ছিলাম, আমি দলের জন্য সবসময় খেলার চেষ্টা করেছি, আমার ওয়ার্ক এথিক অনেক ভালো ছিল, এবং এই ছেলেটা ইন্ডিভিজুয়াল কোনো চিন্তা করেন, সবসময় দলের কথা চিন্তা করেছে। যখন মানুষ আমাকে নিয়ে কথা বলবে, যদি কখনো বলে, যেন এই কথাগুলো বলে। খুব ভালো লাগলো শান্ত। এখন আমার ইন্টারভিউয়ের ধরন হচ্ছে শেষ প্রশ্নের পরে একটা প্রশ্ন থাকে, হুম। এটা হচ্ছে চূড়ান্ত শেষ। সেটা হচ্ছে আপনি বাংলাদেশের সবচেয়ে লাকি ক্যাপ্টেন। এই কারণে আমি বলছি, এটা আপনাকে খাটো করার জন্য না, আপনি খুব ভালো ক্যাপ্টেন। বাংলাদেশের কোনো ক্যাপ্টেন নাহিদ রানাকে পায়নি, মানে টু গেট এ ফার্স্ট বোলার লাইক হিম, 150-এ বল করে, এটা যে কোনো ক্যাপ্টেনের জন্য ড্রিম। এটা এটা মনসুর আলী খান পদ্ধতি, ইন্ডিয়ার ক্যাপ্টেন, সে একবার বলছিল যে আমার যদি একটা কপিল দেব থাকতো, সে তো পুরো সবসময় স্পিনার দিয়ে তার খেলতে হয়েছে, ইন্ডিয়ার কোনো পেস বোলারই ছিল না। এইটা কতখানি এক্সাইটিং, এটা দিয়ে আমরা শেষ করবো। যে নাহিদ রানাকে আপনি প্রথম কবে দেখলেন, তারপরে নাহিদ রানাকে আপনি জানেন যে সবসময় সে উইকেট দিবে তা না, কিন্তু আপনি জানেন যে আপনার একটা গোটু ম্যান আছে, উইকেট পড়ছে না, কোনো একটা ব্যাটসম্যান আসছে, ভয় দেখাইতে হবে, টেলেন্ডার আসছে, আপনি তাকে দিয়ে দিতে পারেন। এই পুরো এক্সপিরিয়েন্সটা যদি বলেন। না, অবশ্যই এদিক থেকে লাকিই বলবো আমি, কারণ
এরকম বোলার থাকলে বা এরকম কোয়ালিটি বোলার থাকলে অবশ্যই আপনার কাজ সহজ হয়ে যাবে। সো ওই দিক থেকে আমি বলবো লাকি, এবং ও ডেলিভার করতেছে। নাহিদ রানাকে আমি অনেক আগে থেকে চিনি, ও চাঁপাইনবাবগঞ্জ বাড়ি, আমাদের ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমিতেই প্র্যাকটিস করতো। তো আমি যখন রাজশাহী, আমি সুযোগ পেলে রাজশাহীতে যে প্র্যাকটিস করি, তো নেটে বল করে। আমাকে আলমগীর কবির বলেছিল যে একটা জোরে বোলার আছে, অনেক জোরে বল করে। তো বললাম আচ্ছা ঠিক আছে, আমি ব্যাটিং করবো, তাহলে পাঠাই। তো পাঠালো, তো ও তখন নেটে এসে বল করতো, তো অনেক জোরে বল করতো। তো আমাকে আবার বলো ভাই বাউন্সার মারবো, ও বা জিজ্ঞেস করছে আপনাকে? কারণ ও তো জানে যে ও জোরে বল করে। তো বললো, হ্যাঁ মার, কোনো অসুবিধা নেই। তো তখন থেকে আমি দেখা, বাট ওর খুব একটা বাজে অভ্যাস ছিল, এটা আজকে বলি, শুধু টেপ টেনিস খেলতে যাবে, 5 স্টার বল খেলতে যাবে, টেনিস বল খেলতে যাবে। তো আমি তখন আমি জানি যে আসলে এটা ওর জন্য ভালো না, এবং এটা ও হয়তো তখন বুঝতেছিল না যে ও এই জায়গায় আসবে, কারণ একদমই নতুন ছেলে বলবো। সো ওই জায়গা থেকে আমার সবসময় ওর পেছনে আমার একটু ক্রেডিট নিয়ে নিই, কখনো নেই না, ওর পেছনে 4-5টা ছেলে লাগানো ছিল, যে ও কোথায় যায়, কখন যায়, কি করে, ওর টেনিস বল বা 5 স্টার। এটা কত সালের দিকে কথা বলছেন আপনি? এটা বেশি দিন হবে না, ওর ফার্স্ট ক্লাস ডেবু হওয়ার সময় 2-3-4 বছর আগে, আচ্ছা, আচ্ছা। বেশি দিন হবে না। আচ্ছা, তো ওর পেছনে 3-4টা লোক লাগানো ছিল, যে ও যখনই টেপ টেনিস খেলতে যাবে তখন আমার কাছে যেন ফোনটা আসে। তো ওইটা ছাড়াইতে আমার একটু কষ্ট হয়েছিল, কারণ অনেক মানে সুযোগ পেলেই প্র্যাকটিস করে চলে যাবে খেলতে, আর ওর অনেক ডিমান্ড, জোরে বল করে টেপ টেনিসে, আসো খেলতে। টেপ টেনিস না হেল্প করে বলে পাকিস্তানে একটা সময় করছে, বাট যখন ও ইন্টারন্যাশনাল উঠে ক্রিকেটে গেছে, হ্যাঁ, ঢুকবে, তখন যখন তো দুইটা first আলাদা class, বল। তখন তো ডিফারেন্ট, তখন ইনজুরি ইস্যু থাকে, অনেক কিছু রাইট, থাকে। রাইট, তো বুঝতে পারছি। ওই জায়গাটাতে আমি সাকসেস ছিলাম, যে আমার যে সৈন্যগুলো আমি রাখছিলাম ওর আশেপাশে, ওর পেছনে লেগেছিল এবং আমাকে ওই ফিডব্যাকটা সবসময় দিত। তো ওইটা ছাড়ানোর পরে আস্তে আস্তে ফার্স্ট ক্লাস খেলা শুরু করলো, রাজশাহী ডিভিশনে হয়ে খেলেছে। তো সবসময় একটা কমিউনিকেশন আমি সবসময় রাখতাম, কারণ আমার এটা মনে হতো যে 150 অলওয়েজ স্পেশাল, 145 এটা অলওয়েজ তৈরি স্পেশাল করতে পারবেন না আপনি। সো ওটারে আমি আমার জায়গা থেকে যতটুকু পারছি আমি চেষ্টা করছি, এবং এখানে আলমগীর কবির অনেক বড় ক্রেডিট ওনাকে দিতেই হবে, উনি যেভাবে ওকে মেনটেন করেছে, সব থেকে বড় ক্রেডিটটা আসলে ওনারই। বাট আমি পাশ থেকে যতটুকু টুকটাক, মানে আমি অনেক মানে অবস্থায় দেখেছিলাম, তো তো একটু এলোমেলো ছিল, তো ওটারে কিভাবে একটু শেপে নিয়ে আসা যায়, এবং ফার্স্ট ক্লাস টিমে কিভাবে ইনক্লুড হইলো, কিভাবে খেলবে। সো এই বিষয়গুলো আমি চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ ভালো করছে। বাট আমি চাই না যে রানা এগুলো নিয়ে খুশি হোক, আর আমি চাই না যে রানা মানুষের এত প্রশংসা পাওয়ার পরে রিল্যাক্স হয়ে যাক। রানা এইভাবে খেলতে থাকুক, বাংলাদেশ টিম জিতুক, আর পাটা মাটিতে থাকুক। এমনিতে রানা কেমন ছেলে, কেমন? খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, সবসময় শিখতে চায়, সবসময় দলের কথা চিন্তা করে, এবং যে কোনো সময় যে কোনো কন্ডিশনে আপনি বলটা দিবেন, ও 120% দেবে। মানে চেহারা, ছবি, হাসিতে যে ফাস্ট বোলার সুলভ অ্যাগ্রেশনটা নাই, মানে 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 খুবই মনে হয় যে একটা বলছিলাম যে চুলটুল বড়রা যখন দৌড়াবে চুলগুলো উড়বে, চুলটুল হ্যাঁ, বড়রা এটা কিন্তু কাজ করে। রাখছিল কিছুদিন, পরে আবার কেটে ফেলছে দেখলাম। তো এমনিতে খুব সফট না, ডাউন টু আর্থ। না, হ্যাঁ খুব ভালো ছেলে, ও রেসপেক্টফুল, এবং একটু থাকে না মানে মজা করতে পছন্দ মামুর করে। বেটা রাজশাহীর ভাষায় বলেন না? চাপাই তো, ওটা তো চাপাই কি রাজশাহী থেকে অনেক আলাদা না dialect? অনেকটা আলাদা, অনেকটাই আলাদা, বাট খুবই ভালো। আমাকে বলেন তো, যে কোনো দুইটা একটা কথা রাজশাহীর ভাষায় বলেন না, যাবে না? না, ওটা রানাকে ডেকে নিয়ে আসতে বলবো। একবার রানাকে নিয়ে আসেন না, রানাকে আমি না, রানা যখন একা আসবে তখন আসলে বলবে, আমি কি বলবো, রানার কাছ থেকে শুনলে মজা পাবে। ঠিক আছে শান্ত, Thank you. অনেক ধন্যবাদ, ভালো Thank you so থাকেন। ও কিভাবে যেন স্মরণ হতে চান, সবচেয়ে ভালো মানুষ হিসাবে একসময়। আমি পরে শুনে নেন কি কি জানি বললাম। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভবিষ্যতে আরো কোনো তারকা নেই, আপনাদের সঙ্গে দেখা হবে।